ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নজরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, কৃষ্ণনগর হোসেনিয়া হাই স্কুল, সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ। আজকে তোমাদের সাথে আমি তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের একটি টপিক নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আশা করি তোমরা এই টপিকটি সম্পর্কে আজকে অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে এবং পরবর্তীতে আশা করি এই টপিক নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। চলো আমরা আমাদের আজকের মূল ক্লাসে প্রবেশ করি। আমরা আজকে তোমাদের সাথে আলোচনা করব নাউন। এই নাউন নিয়ে বিস্তারিত আলোচনা করব একেবারেই, যাতে নাউন সম্পর্কে তোমাদের আর কোনো ধরনের কনফিউশন না থাকে। তো চলো দেখে আসি নাউনটা কি। নাউন দেখো, দ্য নেম অফ এনিথিং, অর্থাৎ নাউনটি হলো কোনো কিছুর নাম। যে কোনো কিছুর নামকেই আমরা সাধারণত নাউন বলে থাকি। তো নাউন সম্পর্কে আরো একটি এক্সট্রা ইনফরমেশন যেটা বলি আমি এইভাবে নাউনকে আইডেন্টিফাই করি যে আমরা দুই চোখে আসলে যা দেখি সেগুলো সবই নাউন। আসলে আমরা নাউন ছাড়া পৃথিবীতে চোখে কিছু দেখি না। তবে চোখে দেখার বাহিরেও চোখে দেখা যায় না এমন কোনো বিষয় কিন্তু নাউন হিসাবে আছে। তবে দেখা যায় এমন সবকিছুই আসলে নাউন। তো নাউন সম্পর্কে আমরা বলছি যে নাউন কোনো কিছুর নাম। তো নাউনের প্রকারভেদ চলো আমরা যাই দেখি। নাউন সাধারণত আমরা দুই ভাগে প্রথমত ভাগ করছি। একটি হলো কনক্রিট নাউন এবং আরেকটি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন হলো এমন একটি নাউন যেটা ব্যক্তি, বস্তু বা স্থান বা কোনো জাতিকে বোঝাবে। অর্থাৎ যে নাউন কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা জাতির নাম বোঝায় তাকে কনক্রিট নাউন বলে। কনক্রিট নাউন সম্পর্কে আরো ক্লিয়ার কনসেপ্টের জন্য আমি বলি যে এটা একটি কনক্রিট শেপ থাকবে, যাকে আমরা চোখে দেখতে পাবো, হাত দিয়ে টাচ করতে পারবো। এইরকম কোন নাউন যে নাউনগুলো আছে সেই নাউনগুলো আসলে কনক্রিট নাউন। চলো এবার আমরা কনক্রিট নাউনের প্রকারভেদটা দেখে আসি। কনক্রিট নাউন প্রথম এক প্রকার, সেটা হলো প্রপার নাউন, এরপরে কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। এই চার ভাগে আমরা কনক্রিট নাউনকে ভাগ করতে পারছি। তো প্রপার, কমন, কালেকটিভ এবং ম্যাটেরিয়াল। চলো আমরা এবার দেখে আসি যে প্রপার নাউনটা কি জিনিস। দেখো, এ প্রপার নাউন ইজ দ্য নেম অফ এ পার্টিকুলার পার্সন, থিং, প্লেস অর এনি আদার থিং। অর্থাৎ প্রপার নাউনটা হলো নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা কোনো কিছু নাম। প্রপার নাউন হতে হলে নির্দিষ্টতা থাকতে হবে। নির্দিষ্টভাবে কোনো কিছুকে যদি কোনো কিছু নাম প্রকাশ করে তাহলে আমরা সেটাকে প্রপার নাউন বলবো। দেখো, প্রপার নাউনের একটি ক্যারেক্টারিস্টিক হলো পার্টিকুলার, অর্থাৎ নির্দিষ্ট হতে হবে। নির্দিষ্ট ছাড়া কিন্তু প্রপার নাউন হবে না। যেমন দেখো, মেহেদী নির্দিষ্ট একজন মানুষের নাম, বাংলাদেশ একটি দেশের নাম, রাজশাহী একটা স্থানের নাম, পদ্মা একটি নদীর নাম। সবগুলো দেখো নির্দিষ্ট নাম, যার কারণে এরা হলো প্রপার নাউন। চলো কমন নাউনে যাই। দেখো, কমন নাউন হলো, a common noun is one which is common to each member of a class of persons or thing। অর্থাৎ কোনো কিছু সাধারণ নামকে কমন নাউন বলে। অর্থাৎ কমন নাউনকে এভাবে বলা যায় এটা একটি জাতিবাচক বিশেষ্য, এমন একটি ওয়ার্ড হবে, একটি ওয়ার্ড বললে যেন ওই সম্পর্কিত সকল কিছুকে বোঝায়। অর্থাৎ ওই জাতীয় সকল কিছুকে বোঝানোর জন্য যে নাউনটিকে ব্যবহার করা হয়, এক জাতীয় সকল কিছুকে বোঝানোর জন্য যে নাউনটিকে ব্যবহার করা হয় সেটাই হলো কমন নাউন। দেখো, এখানে ম্যান বলতে মানুষ, স্টুডেন্ট, টিচার, দি কাউ, এখানে সবগুলোই ম্যান বলতে সকল মানুষকে বোঝায়, স্টুডেন্ট বলতে এই ছাত্রছাত্রী সবাই স্টুডেন্ট, টিচার বলতে টুকরা টিচার শিক্ষক জাতিকে বোঝাচ্ছে, দি কাউ গরু জাতিকে বোঝাচ্ছে। তো এখানে একটা ওয়ার্ড বললেই সমগ্র জাতিকে বোঝাচ্ছে, যার কারণে এটি হলো কমন নাউন। দেখো, কালেকটিভ নাউন। A collective noun is the name of a group or collection of persons or thing of the same kind thought of as one undivided whole। অর্থাৎ এটি একটি সমষ্টিগত বিষয়, সমষ্টিবাচক বিশেষ্য। কালেকটিভ নাউন হলো সমষ্টিবাচক বিশেষ্য। এটি একাকী কাউকে প্রকাশ করে না, এটা সবসময়ের জন্য সমষ্টিক ভাবে এটা প্রকাশ করে, সমষ্টিগত অর্থ প্রকাশ করে। অর্থাৎ কয়েকজনের সমষ্টি হলে সেটাকে আমরা কালেকটিভ নাউন বলবো। কোনো ব্যক্তির সমষ্টিও হতে পারে, বস্তুর সমষ্টিও হতে পারে। যেমন ক্লাস, স্টুডেন্ট, টিচার সবাই মিলে একটি ক্লাস হয়। কমিটি, কয়েকজন সদস্য মিলে একটি কমিটি হয়। আর্মি বলতে আমাদের আর্মিকে বোঝাচ্ছে, ক্রাউড বলতে জনতা। একাকী কখনো ক্রাউড হয় না, অনেকগুলো মানুষ যখন একসাথে জমায়েত হয় তখন সেটা ক্রাউড হয়। ক্যাটেল বলতে গবাদি পশু, সকল গবাদি পশুকে ক্যাটেল দ্বারা আমরা প্রকাশ করে থাকি, যার কারণে দেখো এগুলো হলো কালেকটিভ নাউন। এটা সামগ্রিক বোঝাচ্ছে, যার কারণে এরা হলো
কালেকটিভ নাউন, এটা একটা সমষ্টিবাচক বিশেষ্য। দেখো ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন ইজ এ র ম্যাটেরিয়ালস অর সাবস্টেন্সেস, উই ক্যান ওয়েট ইট বাট উই ক্যান্ট কাউন্ট ইট। ম্যাটেরিয়াল নাউন এমন একটি নাউন যেটা র ম্যাটেরিয়ালস বা কোনো কিছু সাবস্টেন্স এবং যার একটি কনক্রিট শেপ আছে, এবং এটা এমন একটি নাউন যে নাউনকে আমরা ওজন করতে পারি কিন্তু গণনা করতে পারি না। তাহলে ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না এমন কোন নাউনকেই আমরা সাধারণত ম্যাটেরিয়াল নাউন বলে থাকি। যেমন দেখো ওয়াটার, এটাকে ওজন করা যায়, গণনা করা যায় না। মিল্ক, গোল্ড, আয়রন, ইয়ার্ড, স্যাড, টি, এই সবগুলোকেই ওজন করা যায় বাট গণনা করা যায় না, এই জন্য আমরা এটাকে বলবো ম্যাটেরিয়াল নাউন। তাহলে আমরা কনক্রিট নাউনের যে 4 প্রকার, প্রপার, কমন, কালেকটিভ এবং ম্যাটেরিয়াল, এই নাউনগুলো সম্পর্কে আমরা জানলাম। দেখি, দেখো এখানে বলছে গণনা করার উপর ভিত্তি করে নাউনকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা আমরা দেখো কাউন্টেবল নাউন, এমন একটি নাউন যেটাকে গণনা করা যায়, যে নাউনগুলোকে গণনা করা যায় তাকে আমরা বলবো কাউন্টেবল নাউন। যেমন বুক, পেন, কার, বয়, গার্ল, রিভার, ল্যাপটপ, এই ওয়ার্ড গুলোকে গণনা করা যায় 1 2 3 4 5 এভাবে গণনা করা যায়, যার কারণে আমরা এটাকে বলবো কাউন্টেবল নাউন। এবং আরেকটি হলো আনকাউন্টেবল নাউন, যে নাউনটাকে আমরা গণনা করতে পারি না, এই ধরনের নাউনকে আমরা বলবো আনকাউন্টেবল নাউন। যেমন দেখো ওয়াটার, মিল্ক, গোল্ড, আয়রন, এয়ার, স্যান্ড, ট্রি এক্সেট্রা, এইগুলো হলো গণনা করার মতো নাউন, গণনা করা যায় না। যেমন ওজন করতে পারি আমরা এগুলোকে, কিন্তু গণনা করতে পারি না। ওয়াটার, মিল্ক, গোল্ড এগুলোকে কখনো আমরা গণনা করতে পারি? কখনোই গণনা করতে পারি না, কিন্তু ওজন করতে পারি। কিন্তু যেহেতু আমরা গণনা করতে পারি না, এই জন্য এটাকে আমরা বলবো আনকাউন্টেবল নাউন। আর বুক, পেন, কার্ড এগুলোকে আমরা গণনা করতে পারি, যার কারণে আমরা এটাকে বলবো কাউন্টেবল নাউন। তাহলে আমরা গণনার উপর ভিত্তি করে যে 2 প্রকার নাউন, কাউন্টেবল এবং আনকাউন্টেবল, এটা জানলাম। যেটাকে গণনা করতে পারি সেটা হলো কাউন্টেবল, আর যেটাকে গণনা করতে পারি না এটা হলো আনকাউন্টেবল নাউন। এবার দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন। Abstract noun is a noun that indicates some abstract ideas or qualities which has no physical existence and can't be touched, smelled, heard, or perceived through the sense, but we can only be imagined. দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন এমন একটি আইডিয়া বা কোয়ালিটি যেটার অ্যাবস্ট্রাক্ট, যে বিষয়টা চোখে দেখা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, শোনা যাবে না, সেটার কোনো গন্ধও পাওয়া যাবে না, এই ধরনের, কিন্তু এটা আমরা আমাদের কল্পনা দ্বারা ইমাজিন করতে পারবো, কল্পনা করতে পারবো। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন এমন একটি নাউন যাকে চোখে দেখা যায় না, হাত দিয়ে ধরা যায় না, টাচ করা যায় না, যেখান থেকে কোনো গন্ধ পাওয়া যায় না, যার কোনো শব্দ শোনা যায় না, কিন্তু আমরা আমাদের কল্পনা দ্বারা বুঝতে পারি, এই ধরনের নাউনগুলোই হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন অনেস্টি, অনেস্টি চোখে দেখা যায় না বাট আমরা কল্পনা দ্বারা বুঝতে পারি। লাভ, ভালোবাসা, এটা আমরা আমাদের অনুভূতি দ্বারা বুঝতে পারি। অ্যাফেকশন, স্নেহ, এটাও আমাদের অনুভূতি দ্বারা বুঝতে পারি। ব্রাইটনেস, এটাও শুভ্রতা, এটাও আমরা বুঝতে পারি। কারেজ, সাহস, এটা চোখে দেখা যায় না কিন্তু এটাকে আমরা আমাদের অনুভূতি দ্বারা বুঝতে পারি। তো এবার আমরা দেখব নাউনকে আসলে চেনার উপায়। আমরা এতক্ষণ নাউনের প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম, এবার আমরা দেখব হলো নাউন চেনার উপায়। কিভাবে আমরা একটা ওয়ার্ডকে নাউন বলে চিহ্নিত করব, কি ধরনের চিহ্ন থাকলে আমরা একটা ওয়ার্ডকে নাউন বলে আইডেন্টিফাই করব। দেখো শন, টিআইওএন, এসআইওএন, নেস, শিপ, মেন্ট, হুড, ডোম, ইজম, সিই, সিওয়াই, টিওয়াই, এসওয়াই, টিএইচ, এজিই, এই চিহ্নগুলো যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে সাধারণত আমরা ওই ওয়ার্ডটিকে নাউন হিসাবে চিহ্নিত করে থাকি। তো নাউন চেনার একটি সহজ পদ্ধতি, এই চিহ্নগুলো একটু তোমরা আয়ত্ত করে নিবে, যাতে এই চিহ্নগুলো যে ওয়ার্ডের শেষে থাকবে সেটাই আমাদের নাউন হিসাবে চিহ্নিত হবে। তবে নাউন হিসাবে চিহ্নিত হওয়ার জন্য নাউনের জায়গায় বসতে হবে। নাউনের জায়গায় বসে যদি এই সকল চিহ্ন থাকে কোনো ওয়ার্ডের শেষে, তাহলে আমরা ওই সকল ওয়ার্ডকে নাউন বলে চিহ্নিত করতে পারবো। দেখো এক্সামিনেশন, এখানে টিআইওএন বসেছে। ফ্রেন্ডশিপ, এখানে শিপ লাস্টে বসেছে। কাইন্ডনেস, চাইল্ডহুড, ইম্পর্টেন্স, অ্যাডভাইস, অ্যাচিভমেন্ট, অরফানেজ, উইজডম, এই সবগুলোই এই চিহ্নগুলো আছে সবগুলো ওয়ার্ডের শেষেই। সুতরাং এই ওয়ার্ডগুলো সবগুলোই হলো নাউন।
তাহলে দেখো আমরা পজিশন অফ নাউন অর্থাৎ কোন কোন পজিশনে নাউন বসতে পারে, এই নাউন বসার পজিশনগুলো আমাদের জানতে হবে। আমরা এর আগে জানলাম নাউন চেনার উপায়, তো নাউন চেনার উপায়ের সাথে নাউন বসার জায়গাগুলো সম্পর্কে একটু আমাদের ভালো ধারণা থাকলে আমরা নাউনগুলোকে চিহ্নিত করতে অনেক বেশি সহজ হয়ে যাবে। তো দেখো নাউন বসতে পারে সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে। এখানে উদাহরণে দেখো রাজু গোজ টু স্কুল, রাজু একটি সাবজেক্ট এবং রাজু একটি নাউন, তার সাবজেক্ট হিসাবে রাজু নাউন হয়েছে। 2 নম্বর দেখো সেন্টেন্সের অবজেক্ট হিসাবেও নাউন অবজেক্টের জায়গায় বসতে পারে, যেমন হি রাইটস এ লেটার, এখানে লেটারটি অবজেক্ট এবং একটি নাউন, তো অবজেক্ট হিসাবে এটি নাউনের জায়গায় বসেছে। দেখো কমপ্লিমেন্ট হিসাবে এটি মিস্টার কামাল ইজ এ টিচার, এখানে টিচার একটি কমপ্লিমেন্ট, যার কারণে এটি একটি নাউন কমপ্লিমেন্টের জায়গায় বসেছে। তাহলে আমরা প্রথম সেন্টেন্সে দেখলাম সাবজেক্টের জায়গায় নাউন বসেছে, দ্বিতীয় সেন্টেন্সে অবজেক্টের জায়গায় নাউন বসেছে এবং তৃতীয় সেন্টেন্সে আমরা দেখলাম কমপ্লিমেন্টের জায়গায় নাউন বসেছে। তো এখন বিষয় হচ্ছে কমপ্লিমেন্টটা কি, একটি সাধারণ প্রশ্ন সাধারণত হয়েই থাকে, কমপ্লিমেন্টটা কি? আসলে কমপ্লিমেন্টটা হলো সাবজেক্টের পরিপূরক, সাবজেক্টকেই মূলত কমপ্লিমেন্ট প্রকাশ করে, সাবজেক্ট সম্পর্কেই একটি এক্সট্রা ইনফরমেশন প্রদান করাই হলো কমপ্লিমেন্টের কাজ। যেমন মিস্টার কামাল ইজ এ টিচার, তো মিস্টার কামালটা কি? একজন টিচার, তাহলে মিস্টার কামাল সম্পর্কে টিচার একটা ইনফরমেশন প্রদান করেছে, সুতরাং এই টিচার একটি কমপ্লিমেন্ট। আর আমরা জানি যে কমপ্লিমেন্টের জায়গায় নাউন বসে। দেখো প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে অর্থাৎ প্রিপোজিশনের পরে সাধারণত নাউন বসে, যেমন সাকসেস ডিপেন্ডস অন ইন্ডাস্ট্রি, এখানে অন প্রিপোজিশনের পরে ইন্ডাস্ট্রি একটি নাউন বসেছে। এবং সর্বশেষ ডিটারমিনারের পরে দেখো মাই পেন হ্যাজ বিন স্টোলেন, মাই একটি ডিটারমিনার এবং তারপরে পেন একটি নাউন বসেছে। এই 5টি জায়গায় সাধারণত নাউন বসে থাকে, সেন্টেন্সের সাবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায়, কমপ্লিমেন্টের জায়গায়, প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে এবং ডিটারমিনারের পরে সাধারণত নাউন বসে থাকে। তো আমরা আজকের ক্লাসে নাউন সম্পর্কে বিস্তারিত জানলাম, আশা করি নেক্সট টাইম তোমাদের আর নাউন নিয়ে কোনো সমস্যা তৈরি হবে না। এবং আজকের এই ক্লাস থেকে আমি আশা করব তোমাদের যে কোনো চাকরির পরীক্ষা থেকে শুরু করে অ্যাডমিশন টেস্ট সকল পরীক্ষাতেই 1 থেকে 2 নাম্বার তোমরা ইনশাআল্লাহ কমন পাবে। আজকের ক্লাসে তোমাদের সকলকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আর আজকের ক্লাসটি তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই ক্লাসে লাইক কমেন্ট করবে এবং কমেন্টের মাধ্যমে কোনো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে জানাবে, আশা করি তোমাদের সব কমেন্টের উত্তর দেব। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নজরুল ইসলাম। আমি তোমাদের সাথে পার্টস অফ স্পিচ নিয়ে ধারাবাহিকভাবে কিছু বিষয় আলোচনা করছিলাম, আর এই আজকের সেই ধারাবাহিকতায় আমাদের আজকের ক্লাস হলো অ্যাডজেক্টিভ। আজকে আমরা এই অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো অ্যাডজেক্টিভ সম্পর্কে তোমাদের সবারই কম বেশি ধারণা আছে, তবে আজকে আমি যেভাবে অ্যাডজেক্টিভকে আলোচনা করব, যেভাবে বিশ্লেষণ করব, তাতে তোমাদের আশা করি অ্যাডজেক্টিভ সম্পর্কে যত ধরনের কনফিউশন আছে এই সবগুলো কনফিউশন ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। তো চলো আমরা চলে যাই আমাদের মূল ক্লাসে। অ্যাডজেক্টিভ কি আমরা এটা আগে জেনে আসি। দেখো, an adjective is a word that tells us more about a noun and pronoun. It describes or modifies a noun and pronoun. অর্থাৎ অ্যাডজেক্টিভ হলো এমন একটি ওয়ার্ড যেটা নাউন বা প্রোনাউন সম্পর্কে কিছু ইনফরমেশন প্রদান করে, অর্থাৎ নাউন বা প্রোনাউনকে এটা বর্ণনা করে। তো নাউন বা প্রোনাউনকে বর্ণনা করতে গেলে তো কিছু ইনফরমেশন প্রদান করতেই হয়। তাহলে চলো আমরা দেখে আসি আসলে অ্যাডজেক্টিভটা নাউন প্রোনাউনের কি কি বিষয়ে ইনফরমেশন প্রদান করে। দেখো এখানে বলছে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ। মোটামুটি এই 5টা বিষয় সম্পর্কে অ্যাডজেক্টিভ নাউন প্রোনাউন সম্পর্কে ইনফরমেশন প্রদান করে থাকে। তো অ্যাডজেক্টিভ যে নাউন প্রোনাউন সম্পর্কে ইনফরমেশন প্রদান করবে এবং এই সাধারণত এই 5টি বিষয়ে ইনফরমেশন প্রদান করবে, তাহলেই ওই ওয়ার্ডটিকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারবো। অর্থাৎ অ্যাডজেক্টিভ সম্পর্কে একেবারেই যদি আমরা সাম আপ বলতে চাই, সংক্ষেপে বলতে চাই, তাহলে আমাদেরকে বলতে হবে যে অ্যাডজেক্টিভ হলো এমন একটি ওয়ার্ড যে ওয়ার্ডটির নাউন বা প্রোনাউন সম্পর্কে এই দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ এই 5টি যদি
পাঁচটি বিষয় সম্পর্কে যদি প্রকাশ করে তাহলে আমরা ওই ওয়ার্ডটিকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারবো। যেমন দেখো, গুড এটা একটি গুণবাচক শব্দ, ব্যাড এটা এক খারাপ গুণ, অনেস্ট, কাইন্ড, ফার্স্ট, মান্থ, মাচ, মোর, ফিউ এটসেট্রা এই সবগুলোই হলো এই নাউন সম্পর্কে ইনফরমেশন প্রদান করার মতো ওয়ার্ড। তো এই সবগুলো ওয়ার্ডই নাউন এবং প্রোনাউন সম্পর্কে বিভিন্ন ধরনের ইনফরমেশন প্রদান করে থাকে, যার কারণে এই সবগুলো ওয়ার্ডই হলো এখানে অ্যাডজেক্টিভ। চলো আমরা দেখে আছি অ্যাডজেক্টিভ আসলে কত প্রকার। অ্যাডজেক্টিভকে আমরা সাধারণত চার ভাগে ভাগ করতে পারছি। একটা হলো দেখো কোয়ালিটি, অর্থাৎ একটা হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, একটা কোয়ান্টিটি, একটা হলো অ্যাডজেক্টিভ অফ নাম্বার এবং আরেকটি হলো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। সাধারণত অনেকগুলো অ্যাডজেক্টিভের মধ্যে থেকে আমরা এই চার ভাবে অ্যাডজেক্টিভকে ভাগ করতে পারছি, যে কোয়ালিটি, কোয়ান্টিটি, নাম্বার এবং প্রোনোমিনাল। তো চলো আমরা দেখে আসি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিটা কি। Adjective of quality হলো দেখো an adjective which is used in the sentence to express the size, shape and color of a person, thing, animal or place. It is used to give more information about the noun and pronoun. অর্থাৎ adjective সম্পর্কে, একটা নাউন বা প্রোনাউন সম্পর্কে এই অ্যাডজেক্টিভটি সাইজ, শেপ, কালার এইগুলো বিষয়, একটা ব্যক্তি, বস্তু বা স্থানের এই বিষয়গুলো প্রকাশ করে থাকে। অর্থাৎ আমরা যদি সহজভাবে বলতে চাই যে দোষ, গুণ এবং অবস্থা এই তিনটা জিনিস প্রকাশ করে, আমরা যে পাঁচটা গুণ বিষয় ইনফরমেশন প্রদান করে তার ভিতরে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিটাই প্রকাশ করে তিনটা বিষয়। এই তিনটা বিষয় সম্পর্কে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিটাই নাউন প্রোনাউন সম্পর্কে ইনফরমেশন প্রদান করে থাকে। যেমন দেখো, দিস ইজ এ বিউটিফুল ট্রি। এই বিউটিফুল ট্রি, তো এই যে দেখো বিউটিফুল ওয়ার্ড, এই ট্রি কে বর্ণনা করছে, ট্রি সম্পর্কে একটা ইনফরমেশন। আমরা যদি বলি দিস ইজ এ ট্রি, তাহলে এটি একটি গাছ, এই গাছটি কেমন গাছ, তাহলে এটা বিউটিফুল ট্রি, তাহলে আমরা বলছি এই গাছটি অনেক চমৎকার, একটি সুন্দর গাছ। তাহলে ট্রি সম্পর্কে একটা ইনফরমেশন প্রদান করেছে, যার কারণে বিউটিফুল ওয়ার্ডটি হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আবার একটু দেখো, ইট ইজ এ রেড পেন। যদি বলতাম ইট ইজ এ পেন, কোনো সমস্যা নেই, আমাদের সেন্টেন্স হয়ে যেত, কিন্তু আমরা বলছি যে ইট ইজ এ রেড পেন, কলমটি কেমন, তো রেড, এটা একটু লাল কলম, তাহলে পেন সম্পর্কে রেড ওয়ার্ডটি একটা ইনফরমেশন প্রদান করলো, যার কারণে এটি আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির আন্ডারে পড়ে গেল। তাহলে আমরা এখান থেকে জানতে পারছি যে ওয়ার্ডটি এমন একটি ওয়ার্ড হতে হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি যেটা নাউন বা প্রোনাউন সম্পর্কে সাইজ, শেপ এবং কালার এই তিনটা বিষয় প্রকাশ করবে, তাহলে আমরা তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলতে পারবো। চলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি দেখি। দেখো, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি ইন্ডিকেটস the amount or estimated amount of the noun or pronoun in the sentence. It doesn't provide information about exact numbers. It tells only the amount of noun in relative or whole terms. অর্থাৎ অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিটা হলো এটা একটি পরিমাণবাচক বিশেষণ। এটা কোনো কিছু পরিমাণ নির্দেশ করবে, এটা নির্দিষ্ট কোনো সংখ্যা প্রকাশ করবে না, এটা কোনো ব্যক্তি বা বস্তুর নির্দিষ্ট কোনো সংখ্যা, অর্থাৎ নাউন প্রোনাউনের সংখ্যা প্রকাশ করবে বা পরিমাণ প্রকাশ করবে। যেমন দেখো, আই হ্যাভ মাছ মানি, এই যে মাছ বলছে আমার অনেক টাকা আছে, কিন্তু পরিমাণ বলে না যে আমার কত টাকা আছে, এটা পরিমাণ মানে উল্লেখ করেছে, বাট কোনো সংখ্যা উল্লেখ করে নাই, যার কারণে এই মাছ ওয়ার্ডটি হলো এখানে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আরেকটি দেখো, প্লিজ গিভ মি এ লিটল ওয়াটার, তাহলে এই যে লিটল ওয়াটার, এই ওয়াটার সম্পর্কে একটা ইনফরমেশন প্রয়োগ হলো লিটল ওয়াটার, এটা একটা পরিমাণ বাট নট এ নাম্বার, এটা কোনো সংখ্যা নয়। সুতরাং আমরা এটাকে বলতে পারবো এই যে যেহেতু এটা একটা পরিমাণ নির্দেশ করছে কিন্তু সংখ্যা নির্দেশ করছে না, যার কারণে এগুলো হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি সম্পর্কে আমরা সংক্ষেপে জানবো যে এটা একটি পরিমাণবাচক বিশেষণ, এটা একটা পরিমাণ নির্দেশ করবে কিন্তু কোনো সংখ্যা নির্দেশ করবে না। দেখো অ্যাডজেক্টিভ অফ নাম্বার, অ্যাডজেক্টিভ অফ নাম্বার হলো দেখো টেলস আস দ্য নাম্বার অফ সামথিং, এটা কোনো কিছু সংখ্যা নির্দেশ করবে। আমরা নাম্বার দেখেই বুঝতে পারছি এটা একটি সংখ্যাবাচক বিশেষণ। সেক্ষেত্রে আমরা যে ওয়ার্ডটি নাউন বা প্রোনাউনের সংখ্যা নির্দেশ করবে তাহলে আমরা সেটাকে বলবো অ্যাডজেক্টিভ অফ নাম্বার। যেমন দেখো, হি হ্যাজ 3 পেন্স, তার 3টি কলম আছে, তাহলে কলম আছে, তার কলম আছে, কয়টি কলম আছে, তাহলে আমরা সহজে বুঝে যাচ্ছি যে 3 এখানে সংখ্যা নির্দেশ করছে, সুতরাং এটা একটি অ্যাডজেক্টিভ অফ নাম্বার। দেখো, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার কিছু বন্ধু আছে, তাহলে দেখো এই যে ফিউ একটা সংখ্যা নির্দেশ করছে, বাট আমরা কোয়ান্টিটিতে দেখলাম পরিমাণ নির্দেশ করছে, আর
কোয়ালিটি নাম্বারে এসে আমরা দেখছি ডাইরেক্ট সংখ্যা নির্দেশ করছে। ওই কোয়ান্টিটি মানে হলো পরিমাণ এবং কোয়ালিটি নাম্বার হলো সংখ্যা। তো দুইটা অবশ্যই আমাদের কনফিউজড হয়ে যাওয়া যাবে না। এই দুইটি বিষয় সম্পর্কে আমাদের একটি ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে যে কোয়ান্টিটিও যখন হবে তখন এটা পরিমাণ নির্দেশ করবে এবং যখন অ্যাডজেক্টিভ নাম্বার হবে তখন একটা এক্সাক্ট নাম্বার অর্থাৎ এক্সাক্ট সংখ্যা প্রকাশ করবে। তাহলে আমরা এখানে একটু নাম্বারটা চিনে আসি, আসলে কয় ধরনের নাম্বার সাধারণত থাকে। তো দেখো আমরা নাম্বারকে ভাগ করেছি সাধারণত 3 ভাগে। একটি হলো কার্ডিনাল নাম্বার, একটা হলো অর্ডিনাল নাম্বার এবং আরেকটি হলো মাল্টিপ্লিকেটিভ নাম্বার। তোমরা সাধারণত এই জায়গাটাতে অনেকে ভুল করতে পারো যে নাম্বার সম্পর্কে, যেমন কার্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ এই তিনটা নাম্বার অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সাধারণত এই জায়গা থেকে কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষা বা অ্যাডমিশন টেস্ট পরীক্ষাতেও প্রশ্ন হয়েই থাকে। তবে কার্ডিনাল নাম্বার কোনগুলো, যে 1 2 3 4 5 এবং 100 পর্যন্ত যতদূর যাব আমরা ততদূর এই সংখ্যাগুলোকে আমরা বলবো কার্ডিনাল নাম্বার। এরপর অর্ডিনাল নাম্বার যদি আমরা বলবো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন এইভাবে যতদূর যাব ততদূরকে আমরা বলবো অর্ডিনাল নাম্বার। এবং এই মাল্টিপ্লিকেটিভ নাম্বার দেখো সিঙ্গল, ডাবল, ট্রিপল এই নাম্বারগুলো হলো সাধারণত আমাদের মাল্টিপ্লিকেটিভ নাম্বার। তো এই তিনটা নাম্বারের বাইরেও আমাদের আরো কিছু নাম্বার আছে যেগুলো নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করে না, যেমন ফিউ, মাচ, মেনি, মোর, লিটিল এগুলো সবগুলো নাম্বার, বাট এদের আসলে নির্দিষ্টতা নাই, এরা অনির্দিষ্ট নাম্বার। যেমন ফিউ বলতে কিছু, অল্প, মাচ, মেনি, মোর, লিটিল সবগুলোই একটা নাম্বার বটে, কিন্তু এদের কোনো নির্দিষ্ট সংখ্যা নাই যে এতটি নাম্বার, এরকম নাই। তাহলে আমরা নাম্বার সম্পর্কে জানলাম যে নাম্বার সাধারণত 3 প্রকার, একটা হলো কার্ডিনাল, একটা অর্ডিনাল এবং আরেকটা হলো মাল্টিপ্লিকেটিভ। তো চলো দেখা যাক আমাদের আরো একটি যে অ্যাডজেক্টিভের প্রকারভেদ আছে, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। আমরা তাহলে এবার জানি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভটা কি। দেখো, when a pronoun is used as an adjective it is called pronominal adjective। যখন কোনো প্রোনাউন অ্যাডজেক্টিভের কাজ করে, যখন এই প্রোনাউন যখন কোনো অ্যাডজেক্টিভের কাজ করে তখন আমরা ওই প্রোনাউনকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলি। তাহলে অ্যাডজেক্টিভের কাজ আমরা এতক্ষণে জেনে গিয়েছি। অ্যাডজেক্টিভের কাজ কি? অ্যাডজেক্টিভের কাজ হলো নাউন বা প্রোনাউন সম্পর্কে ইনফরমেশন প্রদান করা। এখন যে কোনো ওয়ার্ড, যে প্রকারের পার্টস অফ স্পিচ যদি নাউন প্রোনাউন সম্পর্কে ইনফরমেশন প্রদান করে থাকে তাহলে কিন্তু সেটা অ্যাডজেক্টিভ। এক্ষেত্রে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভের ক্ষেত্রে ঠিক একই ঘটনা ঘটেছে, যে যদি কোনো প্রোনাউন অ্যাডজেক্টিভের কাজ করে অর্থাৎ নাউন বা প্রোনাউন সম্পর্কে ইনফরমেশন প্রদান করে তাহলে ওই ওয়ার্ডটাকে আমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলবো। যেমন দেখো, দিস বুক ইজ মাইন, এই যে বুক ইজ, দিস বুক ইজ মাইন, এই বইটি আমার। তাহলে এই যে দিস ওয়ার্ডটি একটি প্রোনাউন, কিন্তু বুক নাউনের পূর্বে বসেছে এবং এই বুক নাউন সম্পর্কে ইনফরমেশন প্রদান করেছে। তাহলে স্বাভাবিকভাবেই এই একটা বুক হলো একটা নাউন, নাউন সম্পর্কে যে ওয়ার্ডটি ইনফরমেশন দিবে সেটা অ্যাডজেক্টিভ হবে। তাহলে এই দিস ওয়ার্ডটি এখানে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। একটু দেখো, হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ লাইক মোস্ট, এই যে এখান থেকে তুমি কোন ধরনের খাবারটি বেশি পছন্দ করো। তাহলে হোয়াট কাইন্ড অফ ফুড, এখানে ফুড সম্পর্কে দেখো হোয়াট একটা ইনফরমেশন প্রদান করছে এবং যার কারণে এটা একটি অ্যাডজেক্টিভ হচ্ছে। তো নাউন সম্পর্কে যে ওয়ার্ডটি ইনফরমেশন প্রদান করবে সেটা অ্যাডজেক্টিভ হবেই, আর যেহেতু হোয়াট একটি প্রোনাউন যার কারণে এটি একটি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ সম্পর্কে আমরা যদি বলি তাহলে আমাদেরকে বলতে হবে যখন কোনো প্রোনাউন অ্যাডজেক্টিভের ন্যায় আচরণ করে, অ্যাডজেক্টিভের মতো কাজ করে, অর্থাৎ নাউন প্রোনাউন সম্পর্কে ইনফরমেশন প্রদান করে, তখন ওই প্রোনাউনটি আর প্রোনাউন থাকবে না, ওটি তখন হয়ে যাবে একটি অ্যাডজেক্টিভ। আমরা এই সেন্টেন্স গুলোতে আমরা দেখলাম দিস একটি প্রোনাউন হওয়া সত্ত্বেও বুক সম্পর্কে ইনফরমেশন প্রদান করার কারণে এটি একটি অ্যাডজেক্টিভ হয়ে গিয়েছে, এবং এই হোয়াট একটি প্রোনাউন হওয়া সত্ত্বেও এই ফুড সম্পর্কে ইনফরমেশন প্রদান করার জন্য এটি একটি অ্যাডজেক্টিভ হয়ে গিয়েছে। তো আজকের ক্লাস থেকে আমরা যতদূর জানলাম অ্যাডজেক্টিভ সম্পর্কে, অ্যাডজেক্টিভের প্রকারভেদ এবং বিভিন্ন প্রকারের উদাহরণ সহ যে ব্যাখ্যাগুলো জানলাম, আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। আজকের ক্লাসের সাথে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। আজকের অনলাইন ক্লাসে আমি সাথে আছি মোহাম্মদ নজরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, কৃষ্ণনগর হোসেনিয়া হাই স্কুল, সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ। আজকে আমি যে ইংরেজি গ্রামারের তোমাদের একটি ক্লাস নিতে যাচ্ছি, যে ক্লাসটি 6 থেকে 10 পর্যন্ত সকল ধরনের স্টুডেন্টদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ।
শুধু 6 থেকে 10 পর্যন্ত স্টুডেন্টদের জন্যই নয়, আজকে আমি যে বিষয়ের ক্লাস নেব এটা অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে ইংরেজি যারা শিখতে চায় সবার জন্যই সমান গুরুত্বপূর্ণ। এই একটা ছবি দিয়েছি, দেখো এই ছবিটির মাধ্যমে আমার আজকের টপিকটি মোটামুটি তোমরা একটু ধারণা করতে পারবে। তো দেখা যাক আমি আজকে তোমাদের সাথে কি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা তোমাদের সাথে এখন একটু আমি শেয়ার করতে চাই। আমি আজকে তোমাদের সাথে ক্লাস নিতে চাই ভার্ব এন্ড ইটস ক্লাসিফিকেশন। তো ভার্ব সম্পর্কে ছোটখাটো সবারই ধারণা আছে। আমি আশা করব আমার আজকের এই ক্লাসটি তোমরা যারা দেখবে তাদের এই ভার্ব সম্পর্কে ধারণাটা আরো বেশি মজবুত হবে ইনশাআল্লাহ। তো দেখা যাক ভার্ব কাকে বলে। ভার্ব সম্পর্কে এতদিন আমরা জেনে আসছি যে ভার্ব একটি অ্যাকশন ওয়ার্ড এবং এটি অ্যাকশন প্রকাশ করে। হ্যাঁ, অবশ্যই এটি অ্যাকশন প্রকাশ করে, তবে শুধু অ্যাকশনই প্রকাশ করে না, অ্যাকশনের পাশাপাশি এর আরো কিছু কাজ আছে, যেমন এটা স্টেট অফ বিইং প্রকাশ করে এবং কোনো অকারেন্স বা কোনো একটি ঘটনাকেও প্রকাশ করতে পারে। এটা সম্পর্কে আরো একটি ইনফরমেশন, সেটা হলো এটি আমাদের সেন্টেন্সের প্রেডিকেটের সবচাইতে উল্লেখযোগ্য একটি অংশ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ। চলো তাহলে আমরা ভার্ব সম্পর্কে জানলাম, এবার আমরা একটা উদাহরণ দেখি। উই প্লে ফুটবল, এই সেন্টেন্সটিতে প্লে হলো ভার্ব, কারণ এটি প্লে একটি খেলা করা, এটি একটি কাজ বুঝিয়েছে। এবং এই সেন্টেন্সটি আমাদের দেখো উই হলো সাবজেক্ট এবং উই এর পর প্লে এবং ফুটবল মিলে হলো একটা প্রেডিকেট এবং প্রেডিকেটের প্রধান অংশই হলো প্লে। সুতরাং প্লে হলো একটি ভার্ব এবং এখানে দেখো উই আর হ্যাপি, এখানে আর দ্বারা কিন্তু কোনো ধরনের কাজ বোঝায়নি, এটা একটি স্টেট অফ বিইং বুঝিয়েছে। সুতরাং আর একটি ভার্ব। এখানে এই প্রথম সেন্টেন্সটিতে প্লে দ্বারা একটি অ্যাকশন প্রকাশ করেছে এবং দ্বিতীয় সেন্টেন্সটিতে আর দ্বারা একটি স্টেট অফ বিইং প্রকাশ করেছে। সুতরাং প্লে এবং আর দুইটি হলো ভার্ব। এবার আমরা ভার্বের প্রকারভেদ সম্পর্কে জানবো। ভার্বের প্রকারভেদ বিভিন্ন বইয়ে বিভিন্ন সময় তোমরা বিভিন্ন ভাবে জেনে থাকো, তবে আজকে আমি তোমাদের সাথে যেভাবে ভার্বের শ্রেণীবিন্যাস করব এটি অত্যন্ত নির্ভরযোগ্য একটি শ্রেণীবিন্যাস এবং অত্যন্ত গ্রহণযোগ্য একটি শ্রেণীবিন্যাস। তো দেখা যাক ভার্বের শ্রেণীবিন্যাস কিভাবে করা যায়। ভার্বকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমত এই দুই ভাগে একটি হলো প্রিন্সিপাল ভার্ব এবং আরেকটি হলো অক্সিলারি ভার্ব। তো প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্বকে তোমরা মেইন ভার্বও বলতে পারো এবং অক্সিলারি ভার্বকে অনেকে হেল্পিং ভার্বও বলে থাকে। তো প্রিন্সিপাল ভার্ব এবার কত প্রকার দেখা যায়। প্রিন্সিপাল ভার্ব হলো দুই প্রকার, একটা হলো ফাইনাইট ভার্ব এবং আরেকটি হলো নন ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্বকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো ট্রানজিটিভ এবং আরেকটি হলো ইনট্রানজিটিভ ভার্ব। এবং নন ফাইনাইট ভার্বকে আমরা ভাগ করতে পারি আরো তিনটি ভাগে, একটা হলো ইনফিনিটিভ, একটা জিরান্ড এবং আরেকটি হলো পার্টিসিপল। এবং এই অক্সিলারি ভার্ব হলো দুই প্রকার, একটা হলো প্রাইমারি অক্সিলারি এবং আরেকটি হলো মডাল অক্সিলারি। তো এই হলো মোটামুটি ভার্বের শ্রেণীবিন্যাস। তবে আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই অক্সিলারি ভার্বকে নিয়ে আমরা কোনো আলোচনা করব না এবং এই নন ফাইনাইট ভার্ব নিয়ে কোনো আলোচনা করব না। আজকে শুধুমাত্র এই প্রিন্সিপাল ভার্বের এই প্রকারভেদ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই প্রিন্সিপাল ভার্বের প্রকারভেদ নিয়ে আলোচনা করব এবং নন ফাইনাইট ভার্ব এবং অক্সিলারি ভার্ব নিয়ে পরবর্তীতে আরো একটি ক্লাস নেব ইনশাআল্লাহ। তখন তোমরা এই দুটি ভার্ব সম্পর্কে আরো বেশি ক্লিয়ার হবে। তো দেখা যাক প্রিন্সিপাল ভার্বের প্রকারভেদের ভিতরে প্রথমে আমরা যে ফাইনাইট ভার্ব পেয়েছি, ফাইনাইট ভার্বটা কি? প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে একটু জেনে আসি। Principal verb হলো, it is called the main verb. It refers to the important verb in the sentence. It shows the action and state of being of the subject. It can stand alone in the sentence. অর্থাৎ এটি সেন্টেন্সের প্রধানতম ভাব, গুরুত্বপূর্ণ ভাব যেটাই বলি না কেন, এইটির কাজও কিন্তু অ্যাকশন প্রকাশ করা, স্টেট অফ বিং প্রকাশ করা। এবং এটি কার অ্যাকশন এবং কার স্টেট অফ বিং প্রকাশ করবে, এটা সাবজেক্টের অ্যাকশন এবং সাবজেক্টের স্টেট অফ বিং প্রকাশ করবে। এবং এই ভার্বটি কিন্তু সেন্টেন্সের ভিতরে একাকী বসার সক্ষমতা রাখে, অন্য কোনো ভার্বের সহযোগিতা ছাড়াই সেন্টেন্সের ভিতরে সে বসার সক্ষমতা রাখে। উদাহরণের মাধ্যমে দেখি, দেখো উই প্লে ক্রিকেট, সেন্টেন্সটিতে প্লে হলো ভার্ব এবং প্লে সেন্টেন্সে দেখো একা একা বসেছে, এখানে তার কোনো সাহায্যকারী ভার্বের প্রয়োজন হয় নাই এবং উই সাবজেক্টের একটা অ্যাকশন প্রকাশ করেছে, সে ক্রিকেট খেলে, এই জন্য ওই উই ভার্বের একটা অ্যাকশন প্রকাশ করেছে প্লে দ্বারা। সুতরাং প্লে হলো এখানে প্রিন্সিপাল ভার্ব। দেখো আই এম ওয়েল, সেন্টেন্সটিতে এম আই ভার্ব
আই সাবজেক্টের একটি স্টেট অফ বিং প্রকাশ করেছে, আমি ভালো আছি। তো সুতরাং এই সেন্টেন্সটি যেহেতু ভালো, আই একটি স্টেট অফ বিং প্রকাশ করেছে যে আইটা ভালো আছে, সুতরাং এটা একটা অবস্থা প্রকাশ করেছে, স্টেট অফ বিং প্রকাশ করেছে, সুতরাং এমটা হলো এই সেন্টেন্সে ভার এবং এটা হলো প্রিন্সিপাল ভার। দেখা যাক এবার আমরা প্রিন্সিপাল ভার্বের যে প্রকারভেদগুলো দেখেছিলাম, একটা ছিল ফাইনাইট ভার্ব এবং আরেকটা ছিল নন ফাইনাইট ভার্ব। আমরা তো আগেই বলেছি নন ফাইনাইট ভার্ব নিয়ে আজকে আমরা কোনো কথা বলবো না। তো দেখা যাক ফাইনাইট ভার্ব কাকে বলে। দেখো, ফাইনাইট ভার্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এই ভার্বটি দেখো টেন্সের গঠন প্রণালী অনুযায়ী পরিবর্তন হয়, অর্থাৎ টেন্স পরিবর্তন হলে এই ভার্বটিও পরিবর্তন হয়। এবং দেখো ইট হ্যাজ এ লিমিটেশন ইন সাবজেক্ট, এটা সাবজেক্টের সাথে এটার একটা সীমাবদ্ধতা রয়েছে, অর্থাৎ সাবজেক্টের যদি নাম্বার অফ পার্সন পরিবর্তন হয় তাহলে এই ভার্বটিও পরিবর্তন হয়ে যায়। সহজভাবে বলতে গেলে ফাইনাইট ভার্ব এমন একটি ভার্ব যেটা টেন্স অনুযায়ী পরিবর্তন হয় এবং সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী এটা পরিবর্তন হয়। সুতরাং ফাইনাইট ভার্ব চেনার একটা সহজ পদ্ধতি হলো যে সকল ভার্ব টেন্স অনুযায়ী পরিবর্তন হয় এবং সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী পরিবর্তন হয়, ওই সকল ভার্বগুলো হলো ফাইনাইট ভার্ব। উদাহরণের মাধ্যমে আমরা একটু দেখি। দেখো, উই প্লে ক্রিকেট এভরিডে, আমরা প্রতিদিন ক্রিকেট খেলি, এই সেন্টেন্সটিতে প্লে হলো ফাইনাইট ভার্ব। প্লেটা যে কেন ফাইনাইট ভার্ব হলো পরবর্তী উদাহরণ ইনশাআল্লাহ তোমাদের পরিষ্কার হয়ে যাবে। দেখো, এখানে আমরা সাবজেক্ট সেন্টেন্সটা ঠিকই রেখেছি, শুধুমাত্র সাবজেক্টটাকে চেঞ্জ করে দিয়েছি, আই এর পরিবর্তে হি লিখেছি এবং হি লেখার কারণে প্লে এর জায়গায় প্লেস হয়ে গিয়েছে। যেহেতু সাবজেক্ট পরিবর্তনের পাশাপাশি ভার্ব প্লেটা পরিবর্তন হয়ে প্লেস হয়ে গেল, সুতরাং প্লে ভার্বটি ফাইনাইট ভার্ব, কিন্তু সাবজেক্ট পরিবর্তনের সাথে সাথে এই ভার্বটিরও পরিবর্তন হয়ে গেছে। এবার দেখা যাক আরেকটি উদাহরণ আমরা দেখি। দেখো, এই সেন্টেন্সটির টেন্স আমরা পরিবর্তন করেছি, সেন্টেন্সটি ঠিকই রেখে শুধু আমরা টেন্স পরিবর্তন করেছি, প্রেজেন্ট টেন্স থেকে শুধু পাস্ট টেন্সে পরিবর্তন করেছি এবং ভার্বটি প্লে থেকে প্লেড হয়ে গিয়েছে। সুতরাং টেন্সের পরিবর্তন করলেও আমাদের এই ভার্বের পরিবর্তন হচ্ছে এবং সাবজেক্ট পরিবর্তন করলেও এই ভার্বের পরিবর্তন হচ্ছে, সুবিধায় এই ভার্বটি হলো ফাইনাইট ভার্ব। আশা করি তোমরা ফাইনাইট ভার্ব সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেয়েছো। এবার আমরা চলে যাব ফাইনাইট ভার্বের প্রকারভেদ নিয়ে। ফাইনাইট ভার্বকে আমরা দেখেছি এটা দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো ট্রানজিটিভ ভার্ব এবং আরেকটি হলো ইনট্রানজিটিভ ভার্ব। তো ট্রানজিটিভ ভার্ব, তোমরা ট্রানজিটিভ ভার্ব কাকে বলে এই বিষয়ে জানতে গেলে আমাদেরকে আগে একটু জেনে নিতে হবে অবজেক্ট। দেখো, ট্রানজিটিভ ভার্ব, কারণ ট্রানজিটিভ ভার্ব হলো অবজেক্টের সাথে সম্পর্কযুক্ত একটি ভার্ব। এই ট্রানজিটিভ ভার্ব হলো এমন একটি ভার্ব যে ভার্ব এক বা একাধিক অবজেক্ট গ্রহণ করে। ট্রানজিটিভ ভার্বের সংজ্ঞা বলছে এ ট্রানজিটিভ ভার্ব ইজ এ ভার্ব দ্যাট অ্যাকসেপ্ট ওয়ান অর মোর দেন ওয়ান অবজেক্ট, অর্থাৎ এক বা একাধিক অবজেক্ট যে ভার্বে গ্রহণ করে সেটাকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব। সহজ বাংলা ভাষায় আমরা বলবো যে ভার্বের অবজেক্ট আছে তাকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব। উদাহরণ হিসেবে আমরা বলবো আই রাইট এ লেটার। এই সেন্টেন্সটিতে দেখো, রাইট হলো ভার্ব এবং রাইট ভার্বের অবজেক্ট হলো এই লেটার। সেক্ষেত্রে যেহেতু এই ভার্বের একটু অবজেক্ট আছে, সেক্ষেত্রে আমরা তাকে বলছি, এই রাইট ভার্বকে বলছি ট্রানজিটিভ ভার্ব। দেখো, আই গ্যাভ হিম এ লেটার, এই সেন্টেন্সটিতে গ্যাভ হলো ভার্ব এবং হিম ও এ লেটার এই দুইটি ওয়ার্ড হলো এখানে অবজেক্ট। এই গ্যাভ ভার্বের দুইটি অবজেক্ট আছে, সুতরাং এই গ্যাভ ভার্বটিও হলো ট্রানজিটিভ ভার্ব। আমরা ট্রানজিটিভ ভার্ব সম্পর্কে জানলাম, আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। এবার আমরা একটু ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে যাব। Intransitive verb. Intransitive verb is an action verb that doesn't have a direct object to receive the action. It has no object. এটা একটি অ্যাকশন ভার্ব, তবে এই ভার্বের কোনো অ্যাকশন রিসিভ করার মতো অবজেক্ট নেই। এই ভার্বটির কোনো অবজেক্ট নেই, যার কারণে এটাকে আমরা বলবো ইনট্রানজিটিভ ভার্ব। তো যে ভার্বের অবজেক্ট আছে আমরা তাকে বলছি ট্রানজিটিভ ভার্ব এবং যে ভার্বের অবজেক্ট নেই তাকে আমরা বলছি ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বের একটা আমরা উদাহরণ দেখি। দেখো, হি ওয়ার্কস হার্ড। এই সেন্টেন্সটিতে দেখো, ওয়ার্কস হলো ভার্ব, হার্ড একটি ওয়ার্ড আছে বাট এটি অবজেক্ট নয়। যেহেতু ওয়ার্কস এর কোনো অবজেক্ট নেই, সুতরাং ওয়ার্কস ভার্বটি হলো ইনট্রানজিটিভ ভার্ব। আরেকটি ওয়ার্ড আমরা সেন্টেন্স দেখি। দেখো, হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। এই সেন্টেন্সটিতে ওয়েন্ট হলো ভার্ব
এবং টু স্কুল কিন্তু অবজেক্ট নয়, যেহেতু এটার অবজেক্ট নেই সুতরাং ওয়েন ভার্বটি হলো ইনট্রানজিটিভ ভার্ব। আমরা ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বের কাছে এসে অবজেক্টের কাছে ধরা খেয়ে যাচ্ছি, কারণ অবজেক্ট থাকা না থাকার প্রশ্ন। যেহেতু অবজেক্ট এই সেন্টেন্সটিতে দেখো ট্রানজিটিভ ভার্বের উদাহরণে রাইট ভার্বের পরে এ লেটার আছে, এটাকে আমরা অবজেক্ট বলছি, কিন্তু ইনট্রানজিটিভ ভার্বে ওয়ার্কস ভার্বের পরে হার্ড আছে, কিন্তু এটাকে আমরা অবজেক্ট বলতে পারছি না। তাহলে এখন প্রশ্নটা আসে যে তাহলে আসলে অবজেক্টটা কি, অবজেক্ট কাকে বলে, কিভাবে অবজেক্টকে চিনব? হ্যাঁ, অবশ্যই অবজেক্ট না চিনলে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব চেনা অনেক কঠিন হয়ে যাবে। তো চলো আমরা একটু অবজেক্ট সম্পর্কে জেনে আসি, আসলে অবজেক্টটা কি জিনিস। তো অবজেক্ট হলো এমন একটি জিনিস, দেখো এটি এমন একটি ব্যক্তি বা বস্তু যেটা ভার্বের অ্যাকশনকে রিসিভ করে, এবং সহজ ভাষায় বলতে গেলে অবজেক্ট সম্পর্কে বলতে হয় ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি আসে সেই উত্তরটি হবে অবজেক্ট। অর্থাৎ ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি আসে এই উত্তরটি হলো অবজেক্ট। অবজেক্টের আরো কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, যেমন অবজেক্ট হতে হলে ওয়ার্ডটিকে অবশ্যই নাউন বা প্রোনাউন হতে হবে। নাউন বা প্রোনাউন ছাড়া অন্য কোনো ওয়ার্ড অবজেক্ট হতে পারবে না, তবে নাউন ফ্রেজ হলেও কিন্তু তারা অবজেক্ট হতে পারবে। অর্থাৎ নাউন এবং প্রোনাউন হতে হবে অবজেক্ট হওয়ার জন্য একটা শর্ত, এবং আরো একটি শর্ত আছে যেটা ভার্বের পরে সরাসরি বসতে পারবে অথবা আর্টিকেলের সাথে বসতে পারবে, কিন্তু কোন অবস্থাতেই প্রিপোজিশনের সাথে কোনো অবজেক্ট বসতে পারবে না। প্রিপোজিশনের পরে যদি কোনো ওয়ার্ড বসে তাহলে ওই ওয়ার্ডটিকে আমরা কখনোই অবজেক্ট বলতে পারবো না। তাহলে আমরা একটু উদাহরণ দেখে নেই। দেখো, আই লাইক ম্যাঙ্গো, আমি আম পছন্দ করি। এই ওয়ার্ডটি সেন্টেন্সটিতে লাইক হলো ভার্ব। এই লাইক ভার্ব এখন যদি আমি আগে বলেছিলাম যে অবজেক্ট হতে হলে ভার্বকে কি বা কাকে তার প্রশ্ন করলে উত্তর আসতে হবে। দেখো, এই লাইককে মানে পছন্দ করা, তাহলে আমি পছন্দ করি। এখন ভার্বকে যদি আমি কি দ্বারা প্রশ্ন করি যে আমি কি পছন্দ করি, অটোমেটিক উত্তর চলে আসে। দেখো সেন্টেন্সটা যে আমি আম পছন্দ করি, ম্যাঙ্গো পছন্দ করি, তাহলে এই ম্যাঙ্গোটি হলো আমাদের এই সেন্টেন্সের অবজেক্ট। কি দ্বারা, লাইককে কি দ্বারা প্রশ্ন করলে আমার ম্যাঙ্গো উত্তর এসেছে, সুতরাং ম্যাঙ্গো হলো অবজেক্ট। আরেকটা উদাহরণ দেখি। দেখো, আই নো হিম, আমি তাকে চিনি। এই সেন্টেন্সটিতে নো হলো ভার্ব। নো ভার্বকে যদি প্রশ্ন করি আমি চিনি, কাকে চিনি, উত্তর আসবে হিম। আমি এই তাকে চিনি, এই হিম উত্তর আসবে। সুতরাং এই হিমটা হলো অবজেক্ট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে ভার্ব সম্পর্কে যে ক্লাসটি করলাম, তোমরা যদি এটা মনোযোগ সহকারে দেখো, আমি আশা করব ভার্ব সম্পর্কে তোমাদের জটিলতা দূর হবে। এবং আসলে এই ভার্ব চেনা ছাড়া কোন অবস্থাতেই আমরা ভালো করে একটি সেন্টেন্সও লিখতে পারবো না, এবং সেন্টেন্স ওয়ার্ডগুলো সেন্টেন্সে ভালোভাবে আমরা প্রয়োগ করতে পারবো না। এবং প্রত্যেকটি গ্রামারের প্রত্যেকটি টপিকের সাথে এই ভার্বটি ওতপ্রোতভাবে জড়িত, যার কারণে এই ভার্ব সম্পর্কে আমাদের একটি পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। এই জন্যই আমার এই চেষ্টা করলাম তোমাদের সাথে যে তোমাদের যেন এই বিষয়টি অনেক পরিষ্কার হয়ে যায়। এবং অক্সিলারি ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব যে আজকে তোমাদের সাথে আলোচনা করলাম না, ইনশাআল্লাহ নেক্সট টাইমে এই দুইটা ভার্ব নিয়ে, শুধু এই দুইটাকে নিয়ে আমি আরেকটা ক্লাস রেডি করবো ইনশাআল্লাহ। তো এই ক্লাসটা দেখার আমন্ত্রণ রইল, আর আজকের ক্লাসে সাথে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নজরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, কৃষ্ণনগর হোসিনা হাই স্কুল, সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, করোনার এই ক্লান্তিকালে আমি আশা করব তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি সবাই মেনে চলছো। আমি তোমাদের সাথে গত ক্লাসে আলোচনা করেছিলাম ভার্ব নিয়ে, এবং ভার্বের নিয়ে বলেছিলাম যে আরো একটি ক্লাস আমি তোমাদের সাথে নেব ইনশাআল্লাহ। তো গত ক্লাসে আমাদের বাকি ছিল অক্সিলারি ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। আমরা শুধু প্রিন্সিপাল ভার্বের ক্লাসিফিকেশন নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো চলো আমরা আজকের মেন ক্লাসে আমরা প্রবেশ করি। দেখো, অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বটা কি? দেখো, অক্সিলারি ভার্ব হলো ইট ইজ এ হেল্পিং ভার্ব। It helps principal verbs to make different kinds of tense
a verb used in forming the tenses, moods and voice of the verbs. এখান থেকে দেখো আমরা বুঝতে পারছি যে এটি একটি সাহায্যকারী ভার্ব এবং এই সাহায্যকারী ভার্বটি প্রিন্সিপাল ভার্বকে বিভিন্ন প্রকারের টেন্স গঠনে সহযোগিতা করে, মুড গঠনে সহযোগিতা করে এবং ভয়েস গঠনে সহযোগিতা করে। তো এগুলোই মোটামুটি অক্সিলারি ভার্বের কাজ। প্রিন্সিপাল ভার্বকে বিভিন্ন প্রকারের টেন্স গঠনে সহযোগিতা করাই হলো এটার প্রধান কাজ এবং মুড গঠনে এবং ভয়েস গঠনে এটা সহযোগিতা করে থাকে। দেখো, আই অ্যাম রিডিং এ বুক, এই সেন্টেন্সটিতে অ্যাম হলো একটি অক্সিলারি ভার্ব, কারণ রিড ভার্বকে সে কন্টিনিউয়াস টেন্স গঠনে সহযোগিতা করেছে, যার কারণে অ্যামটি হলো অক্সিলারি ভার্ব। এবং এই সেন্টেন্সটিতে দেখো, দ্য বুক ইজ রিড বাই মি, এই ইজটি হলো এখানে অক্সিলারি ভার্ব, কারণ এই রিড ভার্বটি প্যাসিভ করতে সে সহযোগিতা করেছে, সুতরাং ইজটি হলো একটি অক্সিলারি ভার্ব। আশা করবো তোমরা সবাই অক্সিলারি ভার্বটি বুঝতে পেরেছো। এবার চলো আমরা অক্সিলারি ভার্বের প্রকারভেদে চলে যাই। অক্সিলারি ভার্বকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো প্রাইমারি অক্সিলারি এবং আরেকটি হলো মডাল অক্সিলারি। তো দেখা যাক প্রাইমারি অক্সিলারি গ্রুপে কে কে আছে। প্রাইমারি অক্সিলারিকে আমরা আবারও তিনটি ভাগে ভাগ করছি, একটা হলো টু ডু ভার্ব, একটি হলো টু বি ভার্ব এবং আরেকটি হলো টু হ্যাভ ভার্ব। তো দেখা যাক টু ডু ভার্বের ভিতরে আছে ডু, ডাজ এবং ডিড। টু বি ভার্বের ভিতরে আছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এবং টু হ্যাভ ভার্বের ভিতরে আছে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটু মনে রাখতে হবে তোমাদের যে ডু, ডাজ, ডিড এরা সবসময়ের জন্য ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং এদের পরে সবসময়ের জন্য ভার্বের বেস ফর্ম বসে, প্রেজেন্ট ফর্ম নয়, এখানে বেস ফর্ম বসে। তোমাদের মনে রাখতে হবে বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্মের একটি পার্থক্য আছে, যে পার্থক্যটি হলো বেস ফর্ম হলে মূল ভার্বের কোনো পরিবর্তন হবে না, কিন্তু প্রেজেন্ট ফর্ম হলে মূল ভার্বের পরিবর্তন হতে পারে। যেমন সাবজেক্ট যদি আই থাকে, যেমন আই গো টু স্কুল, এখানে গো ভার্ব গো বসেছে এবং যদি আমি বলি হি গোজ টু স্কুল, তাহলে দেখো হি পরিবর্তন হলো এবং গোটা গোজ হয়ে গেল, সেক্ষেত্রে এই ভার্বটা গোটি হলো প্রেজেন্ট ফর্ম, নট বেস ফর্ম। কিন্তু ডু, ডাজ এবং ডিড এর পরে সবসময়ের জন্য বেস ফর্ম বসবে। এবং টু বি ভার্ব দেখো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এদের পরে সবসময়ের জন্য মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়, এরা সবসময়ের জন্য কন্টিনিউয়াস টেন্স গঠন করে এবং যদি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এদের পরে সবসময়ের জন্য ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তবে অ্যাক্টিভ টেন্সের ক্ষেত্রে সবসময়ের জন্য এরা কন্টিনিউয়াস টেন্স গঠন করে থাকে। এম, ইজ, আর এরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করে এবং ওয়াজ এবং ওয়্যার এরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করে। টু হ্যাভ ভার্ব দেখো হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, হ্যাভ এবং হ্যাজ এরা হলো প্রেজেন্ট এবং হ্যাডটি হলো পাস্ট। হ্যাভ, হ্যাজ এরা এই দুইটি হলো প্রেজেন্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব এবং হ্যাডটি হলো পাস্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব। চলো দেখা যাক এবার মডাল অক্সিলারি। মডাল অক্সিলারিটা দেখো, মডাল অক্সিলারির ভিতরে আছে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ওড টু, নিড, ডেয়ার, হ্যাড বেটার এটসেট্রা। এই সবগুলোই হলো মডাল অক্সিলারি এবং মডাল অক্সিলারির পরে সবসময়ের জন্য ভার্বের বেস ফর্ম বসে। তো অক্সিলারি ভার্ব সম্পর্কে আমরা জানলাম, চলো আমরা এবার নন ফাইনাইট ভার্ব সম্পর্কে জানি। নন ফাইনাইট ভার্বটা কি? It has no agreement with tense or subject and its number and person. It can perform any action in the sentence. It is used in a sentence as noun, adjective or adverb. দেখো, এটি এমন একটি ভার্ব যে ভার্বের সেন্টেন্সের ভিতরে টেন্সের সাথে কোনো ধরনের এগ্রিমেন্ট নেই, সাবজেক্টের নাম্বার ও পার্সনের সাথেও কোনো এগ্রিমেন্ট নেই, যেটা ফাইনাইট ভার্বে ছিল। ফাইনাইট ভার্বে কি ছিল? এটা টেন্স পরিবর্তন হলো এই ভার্ব পরিবর্তন হয়, সাবজেক্টের নাম্বার ও পার্সন পরিবর্তন হলো এই ভার্বের পরিবর্তন হয়। কিন্তু এই ভার্বের দেখো নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে টেন্স পরিবর্তন হলেও এটা পরিবর্তন হবে না, সাবজেক্টের নাম্বার ও পার্সন পরিবর্তন হলেও এই ভার্বের পরিবর্তন হবে না। এটা সেন্টেন্সে কোনো ধরনের অ্যাকশন প্রকাশ করে না এবং এটা সেন্টেন্সে ভার্বের মতো আচরণ করে না। আসলে এটি সেন্টেন্সের ভিতরে নাউন, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের মতো আচরণ করে। যেমন দেখো, I find his office at walking distance. এখানে ফাইন্ড একটা ফাইনাইট ভার্ব এবং ওয়াকিংটি হলো নন ফাইনাইট ভার্ব। কেন নন ফাইনাইট ভার্ব? দেখো পরবর্তী সেন্টেন্সে দেখো, হি ফাইন্ডস হিজ অফিস এট ওয়াকিং ডিসটেন্স। এখানে সাবজেক্ট ছিল আই, দ্বিতীয় সেন্টেন্সটিতে সাবজেক্ট পরিবর্তন করে হি করেছি, আগে ছিল ফাইন্ড, এখন কিন্তু হয়ে গেল ফাইন্ডস। দেখো ভার্বের সাথে একটা এস যোগ হয়েছে, সাবজেক্টের নাম্বার পার্সন পরিবর্তন হয়েছে, পাশাপাশি এই ভার্বের পরিবর্তন হয়েছে, কিন্তু ওয়াকিংটা আগে যা ছিল এখনো তাই আছে, অপরিবর্তিত আছে, সুতরাং এটি একটি
নন ফাইনাইট ভার্ব। চলো আমরা নন ফাইনাইট ভার্বের প্রকারভেদ দেখে আসি। নন ফাইনাইট ভার্বকে আমরা প্রথমত 3 ভাগে ভাগ করছি। একটা হলো ইনফিনিটিভ, একটা জিরান্ড এবং আরেকটি পার্টিসিপল। এই 3 ভাগে আমরা সাধারণত নন ফাইনাইট ভার্বকে ভাগ করতে পারি। চলো এবার ইনফিনিটিভ সম্পর্কে জানি। ইনফিনিটিভটা গঠন হচ্ছে টু প্লাস বেস ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের বেস ফর্মের সাথে টু যোগ হয়ে এই ইনফিনিটিভ গঠন হচ্ছে। ইনফিনিটিভটার ব্যবহার দেখো, ইট ইজ ইউজড অ্যাজ নাউন, অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব ইন এ সেন্টেন্স, অর্থাৎ এটি সেন্টেন্সের মধ্যে নাউন, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হয়। যেমন হি লাইকস টু প্লে, এই সেন্টেন্সে দেখো লাইকস হলো ভার্ব, এই লাইক ভার্বের অবজেক্ট হিসেবে টু প্লে বসেছে, যার কারণে এটা অবজেক্ট হিসেবে বসার কারণে এটি একটি ইনফিনিটিভ এবং এটা নাউনের কাজ করেছে। আই হ্যাভ নো টাইম টু প্লে, দেখো এই সেন্টেন্সটি তো টু প্লে এখানে টাইম সম্পর্কে একটা ইনফরমেশন দিয়েছে, সুতরাং এটি আর নাউন নেই, সরি এটি আর ভার্ব নেই, যেহেতু টু প্লে এর আগে একটি টু বসেছে, যার কারণে এটি ইনফিনিটিভ হয়েছে। এবং পরবর্তী সেন্টেন্সে দেখো হি রিডস টু গেইন নলেজ, এই রিড ভার্বের পরে দেখো টু গেইন ইনফিনিটিভ, টু প্লাস যে গেইন ভার্বের আগে টু বসেছে, যার কারণে এটি একটি ইনফিনিটিভ হয়েছে। তো সুতরাং আমরা এখানে সহজেই বুঝতে পারছি যে টু এবং প্লে ভার্বের সাথে টু বসে এটা ইনফিনিটিভ হয়েছে এবং নাউনের কাজ করছে, অবজেক্ট হয়েছে, এবং এখানে প্লে ভার্বের আগে টু বসেছে এবং টাইম সম্পর্কে ইনফরমেশন প্রদান করেছে, সুতরাং এটি অ্যাডজেক্টিভের কাজ করছে। এবং হি রিডস টু গেইন নলেজ, এখানে ভার্ব রিড সম্পর্কে একটা অতিরিক্ত ইনফরমেশন দিয়েছে, যার কারণে এটা একটি অ্যাডভার্ব হিসাবে কাজ করছে। তাহলে দেখো সেন্টেন্সটিতে আমরা তিনটাতে 3 ধরনের কাজ দেখলাম। নাউন হিসাবে প্রথম সেন্টেন্সে নাউন হিসাবে ইনফিনিটিভ কাজ করছে, দ্বিতীয় সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে এবং তৃতীয় সেন্টেন্সে অ্যাডভার্ব হিসাবে কাজ করছে। তাহলে ইনফিনিটিভ সম্পর্কে আমরা যদি সামারাইজ করতে চাই তাহলে বলতে হবে যে এটা টু প্লাস বেস ফর্ম অফ ভার্ব, অর্থাৎ মূল ভার্বের বেস ফর্মের আগে টু যোগ হয়ে এটি গঠিত হয় এবং এটি সেন্টেন্সের ভিতরে নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের ন্যায় আচরণ করে, এটি ভার্বের মতো আচরণ করে না। তো ইনফিনিটিভ সম্পর্কে আমরা জানলাম। তবে এটার একটি ব্যতিক্রম জায়গা আছে, সবসময়ের জন্য যে টু বসে ইনফিনিটিভ হবে এমনটি নয়। দেখো সামটাইমস ইনফিনিটিভ ইজ ইউজড উইদাউট টু, ইট ইজ কল্ড বেয়ার ইনফিনিটিভ। সবসময়ের জন্য যে এই টু বসে ইনফিনিটিভ গঠন হবে এমনটি কিন্তু নয়, মাঝে মাঝে আমরা দেখবো ইনফিনিটিভ হয়েছে বাট টু নেই, তখন ওই ধরনের ইনফিনিটিভকে আমরা বেয়ার ইনফিনিটিভ বলবো। যে বেয়ার ইনফিনিটিভ, এই বেয়ার ইনফিনিটিভ আমরা বলবো। উদাহরণের মাধ্যমে দেখি, দেখো হি মেড মি ক্রাই, এখানে দেখো ক্রাইটা ইনফিনিটিভ বাট ক্রাইয়ের আগে টু নেই, এই ধরনের ওয়ার্ডটিকে আমরা বলবো, এই ধরনের স্ট্রাকচারকে আমরা বলবো এরা বেয়ার ইনফিনিটিভ। দেখো আই হিয়ার্ড হিম সিং এ লাভলি সং, এখানে সিংটি দেখো ইনফিনিটিভ বাট টু নেই, এই যে এখানে একটা টু থাকার কথা ছিল কিন্তু এখানে টু নেই, সুতরাং এই ধরনের ইনফিনিটিভকে আমরা বলবো বেয়ার ইনফিনিটিভ। চলো এবার আমরা জিরান্ড সম্পর্কে জানি। জিরান্ড কি দেখো, জিরান্ড ইজ a non-finite verb that is used in the place of noun. জিরান্ড একটি non-finite verb এবং এটি নাউনের মতো বসে, সেন্টেন্সে নাউনের মতো কাজ করে, সুতরাং নাউন যে সকল জায়গায় বসতে পারে এই জিরান্ডও সে সকল জায়গায় বসার ক্ষমতা রাখে। দেখো স্ট্রাকচারটা কেমন, বেস ফর্ম অফ ভার্ব প্লাস আইএনজি, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি বসে এটি গঠিত হয়। জিরান্ডের ব্যবহার দেখো, ইট ইজ ইউজড অ্যাজ নাউন ইন দ্য প্লেস অফ সাবজেক্ট, অবজেক্ট এন্ড কমপ্লিমেন্ট অফ ভার্ব, অর্থাৎ জিরান্ড সেন্টেন্সের নাউন হিসেবে ব্যবহৃত হয়, সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় বসতে পারে, অবজেক্টের জায়গায় বসতে পারে এবং ভার্বের কমপ্লিমেন্টের জায়গায় এই জিরান্ড বসতে পারে। চলো আমরা উদাহরণ দেখি। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, দেখো সুইম ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, যার কারণে এটা জিরান্ড হয়েছে এবং এটি সাবজেক্টের জায়গায় বসেছে, সাবজেক্টের জায়গায় বসার কারণে এটি জিরান্ড হচ্ছে এবং এটি একটি নাউন, যেহেতু সাবজেক্ট হতে হলে নাউন বা প্রোনাউন ছাড়া কেউ সাবজেক্ট হতে পারবে না, সেক্ষেত্রে সুইমিংটা যেহেতু এখানে সাবজেক্ট এবং এটি একটি নাউনের কাজ করছে, এটি একটি জিরান্ড। আরেকটি সেন্টেন্স আমরা দেখি, দেখো আই লাভ ডান্সিং, এই সেন্টেন্সটিতে অবজেক্টের কাজ করছে,
কারণ এই লাভ ভার্বের অবজেক্ট হলো ডান্সিং। ডান্সের সাথে আইএনজি যোগ হয়ে এটা নাউনের কাজ করছে এবং সেন্টেন্সের অবজেক্ট হিসেবে বসেছে, সুতরাং এটা একটি জিরান্ড। পরবর্তী সেন্টেন্স দেখো, মাই ফেভারিট হবি ইজ প্লেইং দ্য পিয়ানো। এই সেন্টেন্সটিতে প্লেইং হলো কমপ্লিমেন্ট হিসেবে সেন্টেন্সে ব্যবহৃত হয়েছে এবং এটি একটি জিরান্ড। নাউন হিসেবে কাজ করছে এবং সেন্টেন্সে ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হওয়ার কারণে এটি একটি জিরান্ড। তো জিরান্ড সম্পর্কে সামারাইজ করতে হলে বলতে হয়, জিরান্ড ভার্বের মূল ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ হয়ে জিরান্ড গঠিত হয় এবং এটি সেন্টেন্সের নাউন হিসেবে ব্যবহৃত হয়। সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় এটি বসতে পারে, অবজেক্টের জায়গায় বসতে পারে এবং কমপ্লিমেন্টের জায়গায় এটি বসতে পারে। চলো এবার আমরা পার্টিসিপল সম্পর্কে জানি। পার্টিসিপল সম্পর্কে জানতে হলে আগে পার্টিসিপলের ক্লাসিফিকেশনটা আমরা আগে দেখি। পার্টিসিপলকে আমরা তিন ভাগে ভাগ করতে পারছি। একটি হলো প্রেজেন্ট পার্টিসিপল, আরেকটি হলো পাস্ট পার্টিসিপল এবং আরেকটি হলো পারফেক্ট পার্টিসিপল। চলো আমরা প্রথমে প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে জানি। প্রেজেন্ট পার্টিসিপল দেখো, which is a non-finite verb which is used as adjective in a sentence। প্রেজেন্ট পার্টিসিপল একটি নন ফাইনাইট ভার্ব এবং এটি সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। এটির গঠন প্রণালী আমরা একটু দেখি। দেখো, বেস ফর্ম অফ ভার্ব প্লাস আইএনজি সমান সমান এটি একটি অ্যাডজেক্টিভের কাজ করে। আমরা জিরান্ডেও দেখেছিলাম ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ হয়ে গঠিত হচ্ছে এবং প্রেজেন্ট পার্টিসিপলে এসে আমরা দেখছি মূল ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ হয়ে কাজ এটি গঠিত হচ্ছে। তবে দুইটির মধ্যে কিন্তু পার্থক্য এখানে পরিলক্ষিত হচ্ছে যে জিরান্ডটি ছিল নাউন হিসেবে ব্যবহৃত হয়েছিল এবং প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হচ্ছে। তোমরা অবশ্যই কখনো কনফিউজড হবে না যে আইএনজি থাকলে এটা জিরান্ড না প্রেজেন্ট পার্টিসিপল বলবো। এর নিয়ে তোমাদের কনফিউজড হওয়ার একেবারেই কোনো কারণ নেই, কারণ জিরান্ড সবসময়ের জন্য নাউনের কাজ করবে এবং প্রেজেন্ট পার্টিসিপল সবসময়ের জন্য অ্যাডজেক্টিভের কাজ করবে। তাহলে অ্যাডজেক্টিভে যে কাজ করবে, তাহলে অ্যাডজেক্টিভটা কি? অ্যাডজেক্টিভটা হলো নাউন বা প্রোনাউন সম্পর্কে ইনফরমেশন প্রদান করবে। যেমন দেখো, আই রিয়েলি লাইক দ্য ডান্সিং ডল। আমি ডান্সিং ডল পছন্দ করি, আমি ডল পছন্দ করি। আসলে তো ডল তো পছন্দ করি, কি ধরনের ডল পছন্দ করি? বলছে ডান্সিং ডল পছন্দ করি। ডল সম্পর্কে এই ডান্সিংটা একটি এক্সট্রা ইনফরমেশন দিয়েছে। সুতরাং যেহেতু ডল একটি নাউন, নাউন সম্পর্কে যে ওয়ার্ডটি ইনফরমেশন প্রদান করবে সেটি অ্যাডজেক্টিভ, এটাই স্বাভাবিক। যে ওয়ার্ডটি নাউন বা প্রোনাউন সম্পর্কে ইনফরমেশন প্রদান করে সেটি আসলে অ্যাডজেক্টিভ। তাহলে ডল একটি নাউন, ডল সম্পর্কে ডান্সিংটি ইনফরমেশন প্রদান করেছে, সুতরাং ডান্সিংটা একটি অ্যাডজেক্টিভ, যার কারণে ডান্সিংটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। দেখো, হি জাম্প ফ্রম এ রানিং ট্রেন। এই রানিং ট্রেন সম্পর্কে রানিং একটা ইনফরমেশন প্রদান করেছে। তো ট্রেন যেহেতু একটি নাউন এবং নাউন সম্পর্কে রানিংটি ইনফরমেশন প্রদান করেছে, সুতরাং রানিং একটি অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ হওয়ার কারণে এটি জিরান্ড নয়, এটি হলো প্রেজেন্ট পার্টিসিপল। মনে রাখতে হবে, জিরান্ডের সাথেও ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে জিরান্ড গঠিত হয় এবং প্রেজেন্ট পার্টিসিপলও কিন্তু ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে গঠিত হয়। তবে দুটির মধ্যে বেসিক পার্থক্যটা হলো জিরান্ড নাউনের কাজ করে এবং নাউনের জায়গায় বসে এবং প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ এবং এটি অ্যাডজেক্টিভের জায়গায় বসে। চলো আমরা পাস্ট পার্টিসিপল সম্পর্কে জানি। It is a non-finite verb. It is used as past participle form of the verb and adjective in a sentence. এটি একটি নন-ফাইনাইট ভার্ব এবং এটি সেন্টেন্সে পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয় এবং সেন্টেন্সের ভিতরে এটি একটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। যেমন দেখো, দ্য ব্রকেন গ্লাস কাট মাই ফিট। এখানে কাট হলো প্রিন্সিপাল ভার্ব, ব্রকেন হলো নন-ফাইনাইট ভার্ব। যে গ্লাস সম্পর্কে ইনফরমেশন প্রদান করেছে। একটি গ্লাসে আমার পা কেটেছে, কি ধরনের গ্লাসে পা কেটেছে? ব্রকেন গ্লাস, মানে ভাঙ্গা কাঁচ। তাহলে এই গ্লাস সম্পর্কে ব্রকেন একটি ইনফরমেশন প্রদান করলো। গ্লাসটা কেমন ছিল? তো ব্রকেন ছিল। তো এই ব্রকেন ওয়ার্ডটি হলো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে, সুতরাং এটা একটি প্রেজেন্ট পার্টিসিপল এবং নন ফাইনাইট ভার্ব। আর উদাহরণ দেখো, আই লাইক বয়েলড এগ। এখানে লাইক বলছে আমি এগ পছন্দ করি, কি ধরনের এগ পছন্দ করি? তো বয়েলড এগ। এগ সম্পর্কে একটা ইনফরমেশন প্রদান করলো বয়েলড, সুতরাং এটা একটি অ্যাডজেক্টিভ এবং এটি একটি পাস্ট পার্টিসিপল, একটি নন ফাইনাইট ভার্ব। যেমন দেখো, এ টায়ার্ড পারসন ক্যান বি প্রোডাক্টিভ।
তাহলে এই টায়ারটাই পার্সন সম্পর্কে ইনফরমেশন প্রদান করছে, যে পার্সন একটি নাউন এবং নাউন সম্পর্কে টায়ারটি ইনফরমেশন প্রদান করার কারণে এটা একটি অ্যাডজেক্টিভ এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, যে একটি অ্যাডজেক্টিভের কাজ করছে, যার কারণে এটা একটি পাস্ট পার্টিসিপল এবং নন ফাইনাইট ভার্ব। চলো আমরা পারফেক্ট পার্টিসিপল সম্পর্কে জানি। It is a non-finite verb. It is used active or passive form. এটি একটি নন ফাইনাইট ভার্ব, এটি অ্যাক্টিভ ফর্মেও ব্যবহৃত হতে পারে, এটি প্যাসিভ ফর্মেও ব্যবহৃত হতে পারে। এটার স্ট্রাকচারটা কি একটু আমরা দেখে আসি। অ্যাক্টিভ ফর্মের স্ট্রাকচার হলো হ্যাভিং প্লাস V3। এখানে আমরা V3 বলতে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্বকে বুঝিয়েছি। অর্থাৎ হ্যাভিং এর সাথে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল বসে তাহলে ওটাকে আমরা পারফেক্ট পার্টিসিপল বলবো অ্যাক্টিভ ফর্মের জন্য। এটি যেহেতু দুইটি ফর্মেই ব্যবহৃত হয়, অ্যাক্টিভ এবং প্যাসিভ দুইটি ফর্মেই ব্যবহৃত হয়, সেক্ষেত্রে আমরা অ্যাক্টিভ ফর্মের জন্য হ্যাভিং এর সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যদি বসে তাহলে সেটাকে আমরা পারফেক্ট পার্টিসিপল বলবো। যেমন দেখো, হ্যাভিং এডিটেড দ্য ভিডিও আই স্টার্টেড আপলোডিং ইট। হ্যাভিং, এই যে আমাদের এখানকার স্ট্রাকচার হলো হ্যাভিং এবং এডিটেড, এডিট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সুতরাং আমাদের এই স্ট্রাকচারটা মিলে গেছে, যার কারণে এটি অ্যাক্টিভ ফর্মের পারফেক্ট পার্টিসিপল। দেখা যাক প্যাসিভ ফর্মেরটা কি। প্যাসিভ ফর্মের স্ট্রাকচার হলো হ্যাভিং বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। শুধু পার্থক্য হলো হ্যাভিং এর পরে, অ্যাক্টিভ এবং প্যাসিভ কিন্তু পার্থক্য হলো হ্যাভিং এর পরে একটা বিন যোগ হয়েছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপলটা ঠিকই আছে। যেমন দেখো, হ্যাভিং বিন ডিফিটেড হি ফ্লেড অ্যাওয়ে। এখানে হ্যাভিং বিন তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে। এই হ্যাভিং বিনটা স্ট্রাকচারের হ্যাভিং বিন এবং এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে, এটি যার কারণে এটি প্যাসিভ ফর্মের পারফেক্ট পার্টিসিপল। দেখো, হ্যাভিং বিন বিটেন আপ হি স্টার্টেড টু ক্রাই। এখানেও ঠিক একই রকম, হ্যাভিং বিনটা হলো এই স্ট্রাকচারের হ্যাভিং বিন এবং এই বিটেন আপটা হলো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যার কারণে এটি প্যাসিভ ফর্মের পারফেক্ট পার্টিসিপল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে অক্সিলারি ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের বিভিন্ন প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা এই ক্লাসটি যদি মনোযোগ সহকারে করো তাহলে অনেক উপকৃত হবে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ এবং আমার ক্লাসটি দেখার জন্য সবাইকে থ্যাঙ্কস। আল্লাহ হাফেজ। ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। আজকের ক্লাসে আমি সাথে আছি মোহাম্মদ নজরুল ইসলাম। আজকে তোমাদের সাথে ইংরেজি সেকেন্ড পেপারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আমি হাজির হয়েছি। তোমাদের সাথে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব সম্পর্কে তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব এবং অ্যাডভার্বের আদ্যপান্ত বিষয়ে তোমাদের সাথে আজকে আলোচনায় থাকবে। অ্যাডভার্বের শ্রেণী বিভাগ, অ্যাডভার্বের ব্যবহার, অ্যাডভার্বের পজিশন সবগুলো নিয়েই ইনশাআল্লাহ আলোচনা হবে। চলো আমরা ক্লাসে প্রবেশ করি। আমরা প্রথমে জেনে নিই আসলে অ্যাডভার্বটা কি। দেখো, অ্যাডভার্ব হলো the word which modifies all parts of a speech except noun and pronoun is called adverb। অর্থাৎ অ্যাডভার্ব হলো এমন এক ধরনের পার্টস অফ স্পিচ যেটা নাউন এবং প্রোনাউন ছাড়া অন্য যে কোনো ধরনের পার্টস অফ স্পিচকে সে মডিফাই করে। অর্থাৎ নাউন প্রোনাউন বাদে অন্য যে কোনো প্রকারের পার্টস অফ স্পিচকেই সে মডিফাই করার সক্ষমতা রাখে। এই ধরনের পার্টস অফ স্পিচটাই হলো অ্যাডভার্ব। তাহলে চলো আমরা দেখে নিই আসলে অ্যাডভার্বটা কোন কোন পার্টস অফ স্পিচকে মডিফাই করে। যেমন দেখো, অ্যাডভার্বটা ভার্বকে মডিফাই করে। দেখো, হি সিংস সুইটলি, আমরা এই সেন্টেন্সটিতে সিংস ভার্ব যাকে মডিফাই করছে সুইটলি, যার কারণে এটি একটি অ্যাডভার্ব হয়েছে। আবার দেখো, এটা অ্যাডভার্বকেও মডিফাই করে। যেমন হি সিংস ভেরি সুইটলি, যে সিংস সুইটলি তার আগে দেখো আমরা একটা ভেরি বসিয়েছি, এই সুইটলিকে মডিফাই করছে ভেরি। তাহলে সুইটলি নিজে একটা অ্যাডভার্ব, পাশাপাশি ভেরি আরো একটি অ্যাডভার্ব। তাহলে এই ভেরিটা সুইটলি অ্যাডভার্বকে মডিফাই করেছে। এরপরে দেখো অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বটি অ্যাডজেক্টিভকেও মডিফাই করে। যেমন হি ইজ এ ভেরি অনেস্ট ম্যান, এই অনেস্ট একটি অ্যাডজেক্টিভ এবং তার আগে ভেরি শব্দটি বসেছে এবং ভেরি অনেস্টকে মডিফাই করেছে, আর ভেরি একটি অ্যাডজেক্টিভ, যার কারণে অ্যাডজেক্টিভকেও এই ভেরিটা মডিফাই করলো এবং এটি একটি অ্যাডভার্ব। হ্যাঁ, এই অ্যাডভার্ব কনজাংশনকে মডিফাই করে। যেমন দ্য বেল র্যাং জাস্ট আফটার আই হ্যাড রিচড দ্য স্কুল। এখানে দেখো এই আফটার একটা কনজাংশন, এই আফটার কনজাংশনকে জাস্ট মডিফাই করেছে এবং যার কারণে এটি একটি অ্যাডভার্ব হয়েছে। অ্যাডভার্বটি প্রিপজিশনকেও মডিফাই করে। দ্য সান শাইনস হটলি
ওভার আওয়ার হেড। দেখো হটলি একটি অ্যাডভার্ব এই ওভার প্রিপজিশনকে মডিফাই করেছে, এবং এমনকি এই অ্যাডভার্বটি পুরো সেন্টেন্সকেও মডিফাই করে। যেমন সার্টেনলি হি উইল কাম, এই সার্টেনলি শব্দটি অ্যাডভার্ব পুরো সেন্টেন্সকেই মডিফাই করেছে। তাহলে অ্যাডভার্ব মূলত এই কয়েকটি বিষয়কে মডিফাই করে। শুধু অ্যাডভার্ব শুধু ভার্বকেই মডিফাই করে না, ভার্ব বাদেও অন্যান্য ওয়ার্ডকেও এই অ্যাডভার্ব মডিফাই করে। এই সকল পার্টস অফ স্পিচ সকলকেই অ্যাডভার্ব মডিফাই করে। তো চলো আমরা এবার জেনে আসি অ্যাডভার্বের প্রকারভেদ। অ্যাডভার্বকে আমরা সাধারণত প্রথমে আমরা তিন ভাগে ভাগ করতে পারছি। একটি হলো সিম্পল অ্যাডভার্ব, আরেকটি রিলেটিভ অ্যাডভার্ব এবং অন্যটি হলো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তো এই সিম্পল অ্যাডভার্বকে আমরা আরো তিন ভাগে ভাগ করছি, যদিও এটার আরো অনেক রকমের প্রকারভেদ আছে, তবে মেজর তিনটি প্রকার। এই মেজর তিনটি প্রকার নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখো প্রথম প্রকার হলো অ্যাডভার্ব অফ টাইম, আরেকটি হলো অ্যাডভার্ব অফ প্লেস এবং অ্যানাদার অ্যাডভার্ব উইচ অ্যাডভার্ব অফ ম্যানার। তো আমাদের আজকে আলোচনার একটি বড় অংশ জুড়ে থাকবে অ্যাডভার্ব অফ টাইম, প্লেস এবং ম্যানারকে নিয়ে আলোচনা, এবং এরপরে আমরা রিলেটিভ অ্যাডভার্ব এবং ইন্টারোগেটিভ অ্যাডভার্ব সম্পর্কেও ইনশাআল্লাহ আলোচনা করব। তাহলে চলো আমরা দেখে আসি অ্যাডভার্ব অফ টাইমটা কি। দেখো অ্যাডভার্ব অফ টাইম tells us when an action happened. It also describes for how long and how often. অর্থাৎ অ্যাডভার্ব অফ টাইম অ্যাকশনটা কখন সংঘটিত হচ্ছে, ভার্বটি কখন সম্পন্ন হচ্ছে, এই বিষয়ে ইনফরমেশন প্রদান করে থাকে। এবং এটা ফর হাউ লং, কতক্ষণ ধরে এই কাজটি চলছে এবং কখন কখন এই কাজটি ঘটে, এই কখন কখন, কতক্ষণ এবং কখন, এই বিষয়গুলো সম্পর্কে ইনফরমেশন প্রদান করা হলো অ্যাডভার্ব অফ টাইমের কাজ। তাহলে অ্যাডভার্ব অফ টাইমটা মূলত ভার্বের সময়কে নির্দেশ করে, ভার্ব সম্পন্ন হওয়ার সময়টাকে নির্দেশ করে এই অ্যাডভার্ব অফ টাইম। যেমন দেখো আই ওয়েন্ট দেয়ার, সেন্টেন্সটি বলছে যে আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। কখন গিয়েছিলাম? ইয়েস্টারডে, যে একটা টাইম বলেছে, আমি গতকালকে গিয়েছিলাম। তাহলে এই ইয়েস্টারডে এখানে অ্যাডভার্ব অফ টাইম। আরেকটি দেখো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, আমরা যদি অলওয়েজকে বাদ দিই তাহলে বলবো কি স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলো। কখন সত্য কথা বলো? তাহলে অলওয়েজ, এই যে অলওয়েজ একটি টাইম, যার কারণে এটা হলো একটি অ্যাডভার্ব অফ টাইম। দেখো এখানে কিছু অ্যাডভার্ব অফ টাইমের লিস্ট দেওয়া হয়েছে। হোয়েন, হোয়াইল, সুন, ইমিডিয়েটলি, ইনস্ট্যান্টলি, টুডে, ইয়েস্টারডে, টুমরো, নাও, দেন, অলওয়েজ, নেভার, ডেইলি, অফেন, এগো, বিফোর, আফটার, আর্লি, অলরেডি, সামটাইম, সিন্স, প্রেজেন্টলি ইত্যাদি, এই সবগুলোই হলো অ্যাডভার্ব অফ টাইম। এছাড়াও আরো অনেক অ্যাডভার্ব অফ টাইম আছে, তবে এইগুলো মোটামুটি উল্লেখযোগ্য কিছু অ্যাডভার্ব অফ টাইম এখানে দেওয়া হয়েছে। চলো আমরা এবার দেখে আসি অ্যাডভার্ব অফ প্লেস। দেখো অ্যাডভার্ব অফ প্লেস টেলস আস হোয়ার অ্যান অ্যাকশন হ্যাপেন্ড। Adverbs of place are usually placed after the main verb or after the clause that they modify. Adverbs of place do not modify adjectives or other adverbs. তাহলে অ্যাডভার্ব অফ প্লেসটা আসলে এমন একটি অ্যাডভার্ব যেটা কোথায় কাজটি সংঘটিত হচ্ছে, অর্থাৎ একটি স্থান নির্দেশ করে, ক্রিয়া সম্পন্ন হওয়ার একটা স্থান নির্দেশ করে, যে কখন এই অ্যাকশনটা ঘটছে, কোথায় এই অ্যাকশনটা ঘটছে। এই কোথায় অ্যাকশনটা ঘটছে এই উত্তরটা যেখানে মিলবে সেটাই আসলে অ্যাডভার্ব অফ প্লেস। আর এখানে একটা স্পেসিফিক একটা ক্যারেক্টারিস্টিক্স বলা হয়েছে অ্যাডভার্ব অফ প্লেসের, যে এটা মূলত বসে কোথায়, দেখো আফটার দ্য মেইন ভার্ব, মেইন ভার্বের পরে অথবা আফটার দ্য ক্লজ দ্যাট মডিফাই, এবং ওই ক্লজের পরে বসে যে ক্লজটাকে ওই অ্যাডভার্বটি মডিফাই করছে। এই ধরনের ক্লজ এবং মূল ভার্বের পরে সাধারণত এই অ্যাডভার্ব অফ প্লেসটি বসে। অ্যাডভার্ব অফ প্লেস কখনো অ্যাডজেক্টিভ বা অথবা অন্যান্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করার ক্ষমতা রাখে না। অন্যান্য অ্যাডভার্ব যেমন অন্যান্য নাউন প্রোনাউন বাদে সকল পার্টস অফ স্পিচকেই মডিফাই করেছে, কিন্তু এই অ্যাডভার্ব অফ প্লেস আমরা দেখছি এখন যে অ্যাডভার্ব অফ প্লেস কখনোই অ্যাডজেক্টিভ এবং অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে না। চলো আমরা একটু উদাহরণ দেখে আসি। যেমন কাম হেয়ার, এখানে এসো, যে হেয়ার আসো, কোথায় আসো, তো এখানে, এই যে হেয়ার একটু প্লেস, যার কারণে এটা একটি অ্যাডভার্ব অফ প্লেস। যেমন হি র্যান অ্যাওয়ে, এই যে অ্যাওয়ে এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস। তো আমরা এখানে কিছু অ্যাডভার্ব অফ প্লেসের লিস্ট দিয়েছি। যেমন দেখো হেয়ার, দেয়ার, হেন্স, এইদার, দেইদার, ফার, নেয়ার, নিয়ার বাই, অ্যাওয়ে, অ্যাব্রোড, অ্যাহেড, ওভারহেড, লোকালি, অ্যাবাভ,
down, up, any kind of name of place or institutions. যে কোনো প্রকারের নাম, সেই নামটা হতে পারে ইনস্টিটিউট নেম অথবা অন্য যে কোনো নাম, কোনো স্থানের নাম হতে পারে। তো এইগুলো মোটামুটি একটা অ্যাডভার্ব অফ প্লেসের একটা শর্ট লিস্ট। তো আমরা দুইটা জানলাম, অ্যাডভার্ব অফ টাইম এবং অ্যাডভার্ব অফ প্লেস। চলো আমরা এবার জেনে আসি অ্যাডভার্ব অফ ম্যানার। দেখো অ্যাডভার্ব অফ ম্যানার কি জিনিস। অ্যাডভার্ব অফ ম্যানার টেলস আস হাউ অ্যান অ্যাকশন হ্যাপেন্ড। এখানে ভার্বটা কিভাবে সংঘটিত হচ্ছে এই উত্তরটি এখানে পাওয়া যাবে। ভার্বটি কিভাবে সংঘটিত হচ্ছে এই বিষয়ে ইনফরমেশন প্রদান করাই হলো এই অ্যাডভার্ব অফ ম্যানারের কাজ। They are usually placed either after the main verb or after the object. এটা সাধারণত মূল ভার্বের পরেও বসতে পারে, আবার মূল ভার্বের পরে যে অবজেক্ট থাকে সেই অবজেক্টের পরেও বসতে পারে। এই দুই জায়গায় মোটামুটি অ্যাডভার্ব অফ ম্যানারটা বসে থাকে। যেমন হি স্পিক্স ফ্লুয়েন্টলি, হি স্পিক্স সে কথা বলে, কিভাবে কথা বলে, ফ্লুয়েন্টলি। তাহলে ফ্লুয়েন্টলি যে ভার্ব সম্পর্কে একটা ইনফরমেশন প্রদান করলো, তাহলে এই অ্যাডভার্ব যে মূল ভার্বের পরে বসছে। এবং হি ইজ ওয়াকিং কুইকলি, এখানে দেখো মূল ভার্বের পরে বসছে এবং এই ওয়াকিং ভার্বটাকে সে মডিফাই করছে। এবং কিভাবে কথা বলে, সে কিভাবে কথা বলে, ফ্লুয়েন্টলি কথা বলে। এখানে দেখো হাঁটে, কিভাবে হাঁটে, কুইকলি হাঁটে। তাহলে দেখো কিভাবে প্রশ্নে ভার্বকে কিভাবে প্রশ্ন করলে যে উত্তরটা আমরা পাচ্ছি সেটাই মূলত অ্যাডভার্ব অফ ম্যানার হচ্ছে। এখানে কুইকলি এবং ফ্লুয়েন্টলি দেখো এই স্পিক ভার্ব এবং ওয়াকিং ভার্বকে কিভাবে দ্বারা প্রশ্ন করলে আমরা উত্তরগুলো পাচ্ছি, যার কারণে এগুলো হলো অ্যাডভার্ব অফ ম্যানার। দেখো অ্যাডভার্ব অফ ম্যানারের এখানে কিছু একটা লিস্ট দিয়েছি আমরা, যেমন নাইসলি, সুইটলি, কুইকলি, ব্যাডলি, ক্লোজলি, কারেক্টলি, ব্রেভলি, স্যাডলি, স্টেডিলি, স্লোলি, সাউন্ডলি, সিম্পলি, দাস, ওয়েল ইত্যাদি। এগুলো হলো মূলত অ্যাডভার্ব অফ ম্যানার। তো আরো অ্যাডভার্ব অফ ম্যানার আছে, এখানে একটা আমরা শর্ট লিস্ট দেওয়ার চেষ্টা করেছি। এখানে একটা ছোট্ট একটা নোট আছে, দেখো মোস্ট অফ দ্য টাইম ইট ফর্মস উইথ অ্যাডিং এলওয়াই আফটার অ্যাডজেক্টিভস। এই অ্যাডভার্ব অফ ম্যানার বেশিরভাগ সময় আমরা দেখব অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করে এই অ্যাডভার্বটি সাধারণত গঠিত হয়ে থাকে। এলওয়াই বাদেও যেমন এখানে দেখো আমরা শর্ট লিস্টের ভিতরে দেখেছি যে দাস এবং ওয়েল এগুলোতে কোনো এলওয়াই যুক্ত হয়নি, কিন্তু তারপরে এরা অ্যাডভার্ব অফ ম্যানার। কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমরা দেখব যে অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যুক্ত হয়ে সাধারণত এই বেশিরভাগ ক্ষেত্রেই এই অ্যাডভার্ব অফ ম্যানারটি গঠিত হয়ে থাকে। তাহলে আমরা অ্যাডভার্ব অফ প্লেস, টাইম এবং অ্যাডভার্ব অফ ম্যানার সম্পর্কে জানলাম। চলো এবার আমরা দেখে আসি অ্যাডভার্ব যে প্রথমে আরো দুই প্রকার অ্যাডভার্ব ছিল, যেমন রিলেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ অ্যাডভার্বটা কি একটু দেখে আসি। দেখো a relative adverb is an adverb that introduces a relative clause which is sometimes called a relative adverb clause. It works like a relative pronoun. এটা হলো রিলেটিভ অ্যাডভার্ব যেটা রিলেটিভ প্রোনাউনের মতো সেন্টেন্সে আচরণ করে, এবং রিলেটিভ প্রোনাউন যেমন দুইটা ক্লজের মাঝখানে বসে, ঠিক একই রকম ভাবে এই রিলেটিভ অ্যাডভার্বটিও দুইটা সেন্টেন্সের মাঝখানে বসবে। আমরা উদাহরণ দিলে বুঝতে পারবো। ইউ মে ইট অ্যাজ ইউ লাইক, দেখো ইউ মে ইট একটা সেন্টেন্স, ইউ অ্যাজ ইউ লাইক, এই যে দেখো দুইটার মাঝখানে এই অ্যাজটা বসেছে, আর অ্যাজটা হলো এখানে রিলেটিভ অ্যাডভার্ব। এখানে দেখো হি মে গো হোয়ার হি লাইকস, এই যে দেখো রিলেটিভ প্রোনাউনের মতো আমরা দেখতে ঠিক একই রকম রিলেটিভ প্রোনাউন মনে করব, কিন্তু এটা তো একটা স্থান, যার কারণে এটা একটি অ্যাডভার্ব। কিন্তু এটা রিলেটিভ প্রোনাউনের মতো আচরণ করছে দেখে আমরা এটাকে বলছি রিলেটিভ অ্যাডভার্ব। তো আমরা আশা করব যে তোমরা এটা বুঝতে পেরেছো যে রিলেটিভ অ্যাডভার্বটা কি জিনিস। এরা মূলত এমন একটি অ্যাডভার্ব যেটা রিলেটিভ ক্লজ নির্দেশ করে এবং এটা রিলেটিভ প্রোনাউনের মতো সেন্টেন্সে আচরণ করে। দেখি আমরা এবার ইন্টারোগেটিভ অ্যাডভার্ব দেখব। An interrogative adverb is used for asking question in a sentence. এই ইন্টারোগেটিভ অ্যাডভার্বটি সেন্টেন্সে প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়ে থাকে সাধারণত। ইট ইজ ইউজড ফর আস্কিং হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ এক্সেট্রা। তো মূলত এই ইন্টারোগেটিভ প্রোনাউনটি সেন্টেন্সের ভিতরে এই যে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ এই প্রশ্নগুলো করার জন্য এই ইন্টারোগেটিভ অ্যাডভার্বগুলো ব্যবহার করা হয়ে থাকে। যেমন হোয়েন ডিড হি রিটার্ন, এখানে দেখো হোয়েন প্রশ্ন করার জন্য এখানে আমরা ডাব্লিউএস এই হোয়েনটাকে নিয়ে আসছি, যার কারণে এটি একটি হোয়েন ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। আবার হোয়াই ডিড হি গো দেয়ার, এটা দেখো ইন্টারোগেটিভ প্রোনাউন গুলোই মূলত ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হিসাবে কাজ করছে। যখন আমরা প্রশ্ন করব যে এটা কোন ধরনের প্রোনাউন, তাহলে বলতে হবে ইন্টারোগেটিভ প্রোনাউন। আর যখন আমরা
বলবো যে এটা কোন ধরনের অ্যাডভার্ব, তখন কিন্তু আমাদেরকে বলতে হবে এরা হলো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, যে হোয়েন এবং হোয়াই। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তবে আমাদের এখন আমরা দেখব হলো পজিশন অফ অ্যাডভার্ব। আমরা এতক্ষণ অ্যাডভার্ব সম্পর্কে আলোচনা যা দেখলাম, এখন আমরা দেখব যে অ্যাডভার্বটা আসলে কোন কোন জায়গায় বসে। দেখো, অ্যাডভার্বটা বসছে আফটার ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। এটা বসছে প্রথমত দেখো ইনট্রানজিটিভ ভার্বের পরে বসছে। দেখো, দ্য বয় রানস ফাস্ট, যেমন দ্য বয় রানস, এই যে একটা ইন্ট্রানজিটিভ ভার্ব। ইন্ট্রানজিটিভ ভার্ব সম্পর্কে আমার একটা ক্লাস আছে, তোমরা সেটা দেখতে পারবে আমার চ্যানেলে গেলে তোমরা সেখানে পাবে, এবং আমি তোমাদের পরবর্তীতে এটা একটা লিংক দিয়ে দেবো ইনশাআল্লাহ। ওই লিংকে প্রবেশ করে তোমরা ইন্ট্রানজিটিভ, ট্রানজিটিভ, ইন্ট্রানজিটিভ, ফাইনাইট, নন ফাইনাইট এই বিষয়ে একটা ক্লাস আছে, তোমরা দেখে নিতে পারবে। তো এখানে দেখো রানস হলো একটি ইন্ট্রানজিটিভ ভার্ব, এবং ইন্ট্রানজিটিভ ভার্বের পরে একটি ওয়ার্ড বসেছে ফার্স্ট, এবং এটি হলো একটি অ্যাডভার্ব। তাহলে আমরা প্রথমে দেখলাম যে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব বসে। এবার দেখো আফটার অবজেক্ট, অবজেক্টের পরেও বসে। দে রিসিভ মি, যে মি একটি অবজেক্ট, ওয়ার্মলি একটি অ্যাডভার্ব। তাহলে এই মি অবজেক্টের পরে ওয়ার্মলি একটি অ্যাডভার্ব বসেছে। বিফোর সেন্টেন্স, সেন্টেন্সের একেবারে শুরুতে, একেবারে সেন্টেন্স শুরুতে দেখো কুইকলি গো দেয়ার, এর কুইকলি শব্দটি দ্বারাই সেন্টেন্স শুরু হয়েছে মূলত, এবং এই কুইকলিটাই হলো একটি অ্যাডভার্ব। তাহলে সেন্টেন্সের শুরুতে আমরা অ্যাডভার্বকে দেখে থাকি। দেখো, মিডল অফ দ্য অক্সিলারি অ্যান্ড প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্বের মাঝামাঝি জায়গাতেও সাধারণত এই অ্যাডভার্বকে দেখা যায়। যেমন শি হ্যাজ অলরেডি অ্যান্সার্ড দ্য কোশ্চেন। দেখো, হ্যাজ একটি অক্সিলারি ভার্ব এবং অ্যান্সার্ড একটি প্রিন্সিপাল ভার্ব। এই দুই অক্সিলারি এবং প্রিন্সিপাল ভার্বের মাঝামাঝি জায়গায় যে ওয়ার্ডটি বসেছে অলরেডি, এটি একটি অ্যাডভার্ব। দেখো, বিফোর প্রিন্সিপাল ভার্ব, শুধুমাত্র এখানে অক্সিলারি এবং প্রিন্সিপাল দুটোটাই আছে, যার কারণে এই অলরেডি এটা দুইটার মাঝখানে বসেছে। কিন্তু যখন অক্সিলারি থাকবে না, শুধু প্রিন্সিপাল থাকবে, এই সময় শুধু এই প্রিন্সিপাল ভার্বের আগেই অ্যাডভার্বটি বসবে। যেমন আই অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এই যে স্পিক হলো মূল ভার্ব, এবং যার আগে এই অলওয়েজ একটি অ্যাডভার্ব বসেছে। দেখো, বিফোর অ্যাডভার্ব, অ্যাডভার্বের আগেও আরো একটি অ্যাডভার্ব বসতে পারে। যেমন হি ওয়ার্কস ভেরি স্লোলি, এই যে স্লোলি নিজে একটি অ্যাডভার্ব, এবং তার আগে একটি ভেরি বসেছে, এবং যে এই ভেরি ওয়ার্ডটিও হলো অ্যাডভার্ব। তাহলে এই স্লোলি অ্যাডভার্বের আগে ভেরি অ্যাডভার্ব বসেছে, অর্থাৎ অ্যাডভার্বের আগেও বসতে পারে। বিফোর প্রিপোজিশন, প্রিপোজিশনের আগেও অ্যাডভার্ব বসে। দেখো, হি স্যাট ডাউন সাইলেন্টলি বিসাইড মি, এই যে বিসাইড একটি প্রিপোজিশন এবং সাইলেন্টলি হলো একটি অ্যাডভার্ব। তাহলে বিসাইডের আগেও সাধারণত আমরা অ্যাডভার্বকে দেখে থাকি। তো আমরা অ্যাডভার্বের পজিশন গুলো দেখলাম, কোন কোন জায়গায় আমরা অ্যাডভার্ব গুলোকে ব্যবহার করতে পারবো এই জায়গা আমরা দেখে নিলাম। তো আমাদের ক্লাস আজকে মোটামুটি এ পর্যন্তই হলো। তাহলে আমরা জেনে নিই যে আসলে আজকের ক্লাস থেকে আমরা কি শিখলাম। আজকের ক্লাস থেকে আমরা প্রথমে শিখেছি অ্যাডভার্বের সংজ্ঞা। চলো, অ্যাডভার্বটা কি জিনিস আমরা এখান থেকে জেনেছি যে অ্যাডভার্ব হলো এমন একটি পার্টস অফ স্পিচ যেটা নাউন বা প্রোনাউন বাদে অন্য যে কোনো প্রকারের পার্টস অফ স্পিচকে সে মডিফাই করার ক্ষমতা রাখে, এবং কোন কোন জায়গায় কাকে কাকে অ্যাডভার্বটি আসলে কোন কোন পার্টস অফ স্পিচকে অ্যাডভার্ব মডিফাই করে এটা আমরা জেনেছিলাম। যেমন ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, এমনকি পুরো সেন্টেন্সকেও এই অ্যাডভার্ব মডিফাই করতে পারে, আমরা এটাও শিখেছিলাম। এরপরে আমরা অ্যাডভার্বের ক্লাসিফিকেশন দেখেছিলাম। যেমন অ্যাডভার্ব প্রথমত ভাগ করেছিলাম তিন ভাগে, সিম্পল, রিলেটিভ এবং ইন্টারোগেটিভ। পরবর্তীতে সিম্পল অ্যাডভার্বকে আবারও তিন ভাগে আমরা ভাগ করেছিলাম, আর বলেছিলাম যে আরো অনেক প্রকার আছে, তবে এই তিন প্রকার হলো তো মেজর প্রকার, যার কারণে আমরা এই তিন প্রকার নিয়ে আজকে আলোচনা করেছি। যেমন অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস এবং অ্যাডভার্ব অফ ম্যানার। এরপরে আমরা দেখেছিলাম পজিশন অফ অ্যাডভার্ব, কোথায় কোথায় অ্যাডভার্বটা বসে। দেখলাম আফটার ইন্ট্রানজিটিভ ভার্ব, আফটার অবজেক্ট, বিফোর সেন্টেন্স, মিডল অফ দ্য অক্সিলারি অ্যান্ড প্রিন্সিপাল ভার্ব, বিফোর প্রিন্সিপাল ভার্ব এবং বিফোর অ্যাডভার্ব এবং বিফোর প্রিপোজিশন। এই কয়েকটা জায়গায় সাধারণত অ্যাডভার্ব গুলোকে আমরা ব্যবহার করে থাকি। তো আজকের ক্লাসে আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, আর পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আশা করি তোমরা আজকের ক্লাস দেখে অনেক বেশি উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।